কলেজ থেকে ফিরেই থরথর করে কাঁপছে রাত। কারণ ওর সামনে পাত্রপক্ষ বসে আছে। অবশ্য পাত্রপক্ষকে ভয় পাচ্ছে না, বরং পাত্ররূপী পুলিশটাকে ভীষণ ভয় করছে রাতের। জীবনে ভূতরূপী জিনদের পরও পুলিশকেই বেশি ভয় পায়। যাগ্গে সে কথা। নাইমা রহমান মেয়েকে সুন্দর করে সাজিয়ে পাত্রপক্ষের সামনে এনে বসালেন। পাত্রপক্ষ বলতে পাত্র আর পাত্রের বাবা এসেছে। অবশ্য পাত্রের বাবার সাথে ওনার পার্সোনাল ডাক্তার এসেছে। উনি হার্টের রোগী, যে কোনো সময় ডাক্তারের প্রয়োজন পড়ে। তাই মেয়েরা যেমন মেকআপ ব্যতীত বাড়ির বাইরে বের হয় না, তেমনি গালিব মেহতাব ডাক্তার ছাড়া বাইরে বের হন না। রাতের বাবা জোবাইর সিদ্দিকী গলা খ্যাঁকারে দিয়ে বললেন, আপনার ছেলের নামটা যেন কি? গালিব মেহতাব কিছু বলার আগেই একটা গুরু গম্ভীর নিরেট কণ্ঠস্বর ভেসে আসলো। জোবাইর সিদ্দিকী মুচকি হেসে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে আমার ভুলে যাওয়ার রোগ আছে। মাঝে মাঝে তো নিজের নামও ভুলে যাই। সে কথা বাদ, এই যে আমার মেয়ে জিম সিদ্দিক। ওনার কথা শুনে সবাই অবাক নয়নে ওনার দিকে দৃষ্টি দিলেন। বল খেলতে ব্যস্ত থাকা 10 বছরের ছেলে জিম মুখে রাগের আভা এনে বলল, বাবা জিম, তোমার ছেলের নাম, মেয়ের নাম না। জোবাইর সিদ্দিকী নিজের ভুলে লজ্জা পেয়ে গেলেন, কিন্তু বাইরে গাম্ভীর্যতা বজায় রেখে বললেন, আমি ইচ্ছে করেই ভুল বলেছি। দেখলাম তোমাদের মনোযোগ আছে কি নেই। যেহেতু মনোযোগ আছে, তো এখন আসল কথা বলা যাক। উনি নিজের পাশে বসে থাকা কলেজ পড়ুয়া মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমার মেয়ে রাত সিদ্দিক। ও ছোট থেকেই একটু চঞ্চল প্রকৃতি, তাই এভাবে গড়গড় করে কথা বলে চলেছে। আবারও সকলে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালো। গালিব মেহতাব নিজের বুকে হাত রেখে বললেন, ভাইজান, আপনার মেয়ে তো আসার পর থেকে এখনো একটা কথাও বলেনি। রাত বাবার সন্নিকটে এগিয়ে গিয়ে কণ্ঠটা খাটো করে বলল, বাবা, এসব বৈশিষ্ট্য জোছনার। আমি জোছনা না, আমি রাত। জোবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেলেন। পর মুহূর্তেই নিজের ভুল শুধরে নিয়ে বললেন, ওই আর কি, একই কথা। আমার মেয়ে রাত একটু ভীতু আর লাজুক প্রকৃতির, তাই কথা বলতে লজ্জা পাচ্ছে। কিছু মনে করবেন না। গালিব মেহতাব ওনার কথা শুনে বুক ভরে শ্বাস নিলেন, কেননা একটু আগে ওনার শ্বাস টান উঠতে ধরেছিল। রাতের মা নাইমা রহমান সকলের জন্য টুকটাক নাস্তা এনে বিভিন্ন রকম কথা বলতে লাগলেন। সেসব কথায় একটু মনোযোগ নেই রাতের। ও মাথা নিচু রেখে নিজের ভয় কাটানোর চেষ্টা করে চলেছে। তবে সামনের মানুষটাকে দেখার কৌতূহলও ভীষণ হতে লাগলো তার। তাই ও ধীরে ধীরে চোখ তুলে সামনের মানুষটাকে দিকে তাকালো। তাকাতেই একটা গম্ভীর মুখমণ্ডল নজরে আসলো ওর। হঠাৎ সেই গম্ভীর মুখের মালিক ওর দিকে তাকাতেই ও চটজলদি চোখ সরিয়ে নিল। এমন সময় জিমের বয়সী একটা ছেলে সেখানে চলে আসলো। সকলকে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও এসেছিল জিমের সাথে খেলতে, কিন্তু এখানে অন্য কাহিনী হচ্ছে দেখে প্লাবনের মনে কৌতূহলেরা দেখা দিল। ও জোবায়ের সিদ্দিকের কাছে গিয়ে বলল, কার বিয়ে হতে চলেছে আঙ্কেল? জোবায়ের সিদ্দিকী নাম ভোলা রোগের কারণে বলে ফেললেন। জোছনার বিয়ে। কথাটা শুনতেই প্লাবনের চোখ কপালে উঠে গেল। ও জিমের সাথে খেলার কথা ভুলে গেল, কারণ একজনকে গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া বেশি জরুরি। ওর গমন পথের দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাইমা রহমান কাট কাট গলায় বললেন, জ্যোৎস্নার রাতে বিয়ে? জোবায়ের সিদ্দিকী বিন্দুমাত্র বিচলিত না হয়েই বললেন, ওই একই হলো। নাইমা রহমান কপাল কুচকে নিজের মাথা মোটা স্বামীর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিলেন। গালিব মেহতাব বাথরুমে যাওয়ার জন্য উঠে বসলেন। অবশ্য সাথে ডাক্তারকেও নিয়েছেন। ডাক্তার ছাড়া উনি কোথাও যান না বলে কথা। দরজার কাছাকাছি যেতেই নিজের চোখের সামনে আরেকটা রাতকে দেখে উনি বুকে হাত দিয়ে স্তব্ধ হয়ে গেলেন। উনি একবার সামনে রাতকে দেখছেন, তো একবার পেছনে বসে থাকা রাতকে দেখছেন। এমন ভুতুড়ে দৃশ্য দেখে গালিব মেহতাব জোরে জোরে শ্বাস নিতে নিতে বললেন, ডাক্তার, এই ডাক্তার, আমার মনে হয় আবার হার্ট অ্যাটাক হতে চলেছে। আমাকে কোলে তুলে নাও। ডাক্তারটা দ্রুত এসে ওনাকে জোরে জোরে শ্বাস নিতে বলল। তা শুনে গালিব মেহতাব ডাক্তারের মাথায় একটা বাড়ি মেরে বললেন, আমার শ্বাস আটকে গেছে, আর তুমি কিনা বলছো জোরে জোরে শ্বাস নিতে? বলি, শ্বাস কি তোমার মতো বউয়ের কথায় ওঠে আর বসে নাকি? শ্বাস চলে শ্বাসের মতো, আর আমি চলি আমার মতো। ওর সাথে আমার কোনো বৈবাহিক, সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সম্পর্ক নেই, বুঝেছো তুমি? কথাগুলো বলতে বলতে গালিব মেহতাব আরো জোরে বুক চেপে ধরলেন।
ওনার অবস্থা দেখে ওনার সামনে দাঁড়িয়ে থাকা রাত বলতে লাগলো, রিল্যাক্স আঙ্কেল, আমি আপনার হবু বৌমা না, আমি রাতের যমজ বোন জোছনা। জ্যোৎস্নার কথা শুনে গালিব মেহতাবের শ্বাস পূর্বের অবস্থানে ফিরে আসলো। তা দেখে জ্যোৎস্না হাস্যজ্জ্বল মুখে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে রাতের পাশে গিয়ে বসলো। অতঃপর সামনের গম্ভীর ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, এই যে দুলাব্রু, আমার বোনকে নিয়ে ছাদে যান, কিছু মধুর আলাপ করুন। এইখানে এই বুড়ো বুড়ির মাঝে কি করছেন আপনি? রাত চোখ বড় বড় করে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো। না, আমি পুলিশের সাথে একলা কথা বলবো না। জ্যোৎস্না বোনের কথাকে পাত্তা না দিয়ে ওকে ঠেলে বসা থেকে দাঁড় করালো। রাত এখনও না যাওয়ার জন্য বোনের সাথে তর্ক করে চলেছে, আর জ্যোৎস্না ওকে জোর করে ঠেলাঠেলি করছে। ওদের দু বোনের নড়াচড়া বন্ধ হলো গুরবাজের কথায়। ঠিক বলেছেন শালিকা, যাকে বিয়ে করতে যাচ্ছে তার সাথে আলাদাভাবে কিছু কথা বলে না উত্তম। জ্যোৎস্না বিজয়ীর হাসি এসে বলল, অবশ্যই। বলেই ও বোনকে গুরবাজের পেছনে ঠেলে দিল। রাত আর কোনো উপায় না পেয়ে হৃৎপিণ্ড হাতে নিয়ে গুরবাজের পিছু পিছু হাঁটতে লাগলো। ওরা দুজনে ছাদের দিকে অগ্রসর হলে জ্যোৎস্না মুচকি হেসে বলল, এই ভিতর ডিমটাকে সাহসী বানানোর জন্য পুলিশ দলে ব্রোই পারফেক্ট আছে। কথা শেষ না হতেই ওর ফোন বেজে উঠল। বড়রা উপস্থিত থাকায় ও ব্যালকনিতে চলে গেল। ফোন এখনও বেজেই চলেছে। জ্যোৎস্না ধরার আগে ফোন কেটে গেল। আবারও ফোন বাজতে শুরু করলো। ফোনের স্ক্রিনে টিউবলাইট নামটা জ্বলজ্বল করছে। সেটা দেখে জ্যোৎস্না ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ও হাসি থামিয়ে ফোন রিসিভ করলো। অতঃপর কণ্ঠটা গম্ভীর করে বলল, কি চাই? এত ফোন দিচ্ছেন কেন? অপর পাশ থেকে নাক টানার শব্দ ভেসে আসছে, সাথে ফ্যাসফ্যাসানি কান্না তো আছেই। জ্যোৎস্না কপাল কুঁচকে বলল, টিউবলাইটের কি চাকরি চলে গেছে? মনে মনে সেই দোয়াই করছো তাই না? আমাকে তো কোনো কালেই পাত্তা দাওনি, কিন্তু বলেছিলে চাকরি পেলে বিয়ে করবে, তাহলে এখন এমন করছো কেন? মানে কি বলতে চাচ্ছেন? এখন না বোঝার নাটক হচ্ছে? নিজের পুলিশ পরকে খুব মনে ধরেছে তাই না? অস্বীকার করবে না প্লাবন এসে আমাকে সব বলেছে, যে তুমি পাত্রের সামনে দাঁত কেলিয়ে বসেছিলে। এবার কন্তনরত পুরুষালী এক কণ্ঠস্বর ভেসে আসলো। জ্যোৎস্নার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। ওর হাসি যেমন পাচ্ছে তেমন মেজাজও খারাপ হচ্ছে। কোনো কিছু যাচাই না করে শুধু ফ্যাচ করে কান্নাই করতে পারে এই নিলয়, যে ছোটবেলা থেকে জ্যোৎস্নার প্রেমে পাগল। ওকে আরেকটু রাগানোর জন্য জ্যোৎস্না ইচ্ছে করেই বলল, হ্যাঁ, মনে ধরেছে তো। পুলিশরাও যে এত হ্যান্ডসাম হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি, বুঝলেন? কি অ্যাটিটিউড ছেলেটার! উফ, জোস। নিলয় কান্না বাদ দিয়ে কর্কশ গলায় বলল, জোছনা, কেন এমন করছো? আমি তোমাকে ভালোবাসি তো, এমন তো না যে আমি বেকার। আমার এখন চাকরি আছে, খুব দ্রুতই তোমাকে বিয়ে করব আমি। সত্যি বলছি জোছনা, যদি তুমি পুলিশকে বিয়ে করতে সম্মতি জানাও, তাহলে আমি আগে তোমাকে খুন করব, তারপর ওই পুলিশকে খুন করব। নিলয়কে এই প্রথম এত সিরিয়াস হতে দেখলো জ্যোৎস্না। তাই ও মজা বাদ দিয়ে ওকে সত্যি কথা বলতে যাবে, এমন সময় ফট করে ফোনটা বন্ধ হয়ে গেল। ওর ফোনের চার্জ শেষ। চার্জারটা নষ্ট হয়েছে, তাই মেকানিকের কাছে দিয়ে এসেছে। জ্যোৎস্না বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে ফোনকে উদ্দেশ্য করে বলল, শালা, কম্পিউটারের অবৈধ বাচ্চা তুই! একটু পর বন্ধ হতে পারলি না? এই হাদা টিউবলাইট না জানি এখন বিছানার নিচে গিয়ে ফ্যাচ করে কান্না শুরু করে দেয়। তার আগে প্লাবনটার মাথা ফাটাতে হবে। ভুলভাল তথ্য পাচার করে টিউবলাইটের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে শালা। পুরো ছাদ নিস্তব্ধ। দূরের নীলচে আকাশে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গুরবাজ সামনের অষ্টাদশী মেয়েটার দিকে দৃষ্টিপাত দিল। রাত যেমন মাথা নিচু রেখে এসেছিল, ঠিক তেমনই এখনও মাথা নিচু করেই রেখেছে। ওর একটা হাত ননস্টপ কাঁপতেছে, যেটা ও অন্য হাত দিয়ে থামানোর চেষ্টা করে চলেছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। এতে করে রাত বিরক্ত হয়ে মনে মনে বলল, বেয়াদব, তোর লজ্জা নেই? নিজে বেহায়া, এর জন্য কি আমাকেও বেহায়া মনে করিস? এখন কাঁপাকাঁপি থামাবি, নয়তো তোর গলা টিপে ধরবো, নির্লজ্জ। হাতের জীবন থাকলে ও নিশ্চয়ই বলে উঠত, হাতের মাথাও থাকে। এত গুরুত্বপূর্ণ একটা কথা জানিয়ে আমার অনেক উপকার করেছেন আপনি। আল্লাহ আপনার মঙ্গল করুক। রাতের কম্পমান হাতের দিকে তাকিয়ে গুরবাজ অস্পষ্ট হেসে বলল, এখানে যে ভূমিকম্প হচ্ছে সেটা তো জানতাম না। কি আশ্চর্যজনক ঘটনা!
আমি ভূমিকম্প অনুভব করছি কেন? ছাদে আসার পর এই প্রথম রাত গুরবাজের দিকে তাকালো, তাও আবার গরম চোখে। ওর চাহনি দেখে গুরবাজ অপরিবর্তিত মুখভঙ্গিতে বলল, মিথ্যে বলেছে? তা তো মনে হচ্ছে না, বরং আমার যে একটা সমস্যা হয়েছে সেটা বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছে আমি ভূমিকম্প টের পাচ্ছি না কেন। রাত কাট গলায় বলল, মজা করবেন না আমার সামনে। আচ্ছা, সামনে করব না, আজ থেকে তোমার পেছনে মজা করব। রাত কপাল কুঁচকে ওর দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তবে গুরবাজ চুপ থাকলো না, ও বলতে লাগলো, যাক, তোমার মুখ থেকে একটু কথা তো বের হলো। আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে পারো না। রাত বুকে 2 হাত গুজে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, আমি মানুষের সাথে কথা বলি, কোনো পুলিশের সাথে না। গুরবাজ আহামক হয়ে বলল, পুলিশরা কি মানুষ না? ওদের কি তোমার কাছে গরু ছাগল মনে হয়? হুম, মোটেও না। গরু ছাগলও অনেক কিউট, তবে আপনারা না। কেন বলো তো? কারণ আপনারা মানুষ মারেন, ওদের বন্দি করে রাখেন। গুরবাজ শান্ত গলায় বলল। আমরা খারাপ মানুষদের শাস্তি দেই, কোনো ভালো মানুষকে না। রাত চকিতে গুরবাজের দিকে তাকিয়ে বিরোধিতা করে বলতে লাগলো, মিথ্যা কথা। আমি দেখেছি এক অসহায় বৃদ্ধ লোককে লাঠি দিয়ে মারতে, গত রবিবারই দেখেছি আমি। গুরবাজ হতাশ শ্বাস ফেলে বলল, এখন আসামিদের মুখমণ্ডল যদি ইনোসেন্ট হয় তাহলে আমাদের দোষ কোথায়? ওই বৃদ্ধ লোক নিজের সন্তানকে জঘন্যভাবে খুন করেছিল। তোকে মারবে না তো কি কোলে তোলে ঘুম পাড়ানি গান শোনাবে? রাত কয়েক সেকেন্ড সূক্ষ্ম নজরে গুরবাজের দিকে তাকিয়ে থেকে বলল, হোয়াট এবার, তবু পুলিশরা খারাপ। গুরবাজ শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ রাতের দিকে তাকিয়ে থেকে বলল। বিয়ের পর আমাদের বাচ্চা তোমার ভুল ধারণা ভেঙে দেবে। রাত বিস্ফোরিত নয়নে গুরবাজের দিকে তাকিয়ে গড়গড় করে বলল। আপনাকে আমি বিয়ে করব না। গুরবাজ ভ্রু নাচিয়ে বলল, কেন? আপনি পুলিশ, তাই। শুধু একটা কারণে তো বিয়ে ভাঙবো না আমি, তোমাকে আরো কিছু কারণ বলতে হবে। রাত ক্ষণকাল চুপ করে থাকলো, মনে মনে আরও কিছু কারণ খুঁজে বের করার জন্য। পাক্কা 10 মিনিট গবেষণা করার পর রাত উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, পেয়েছি। কি? রাত বুকে 2 হাত গুজে কাটকাট গলায় বলল, আপনি হাসেন না, আর যে মানুষ হাসে না তাকে আমি বিয়ে করব না, ওকে? গুরবাজ তৎক্ষণাৎ জবাব দিল, আমি হাসার জন্য একটুও সময় পাই না, সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই হাসার জন্য সময় বের করতে পারি না। রাতের চোয়াল ঝুলে গেল। এই প্রথম কোনো মানুষের দেখা পেল যে নাকি হাসার জন্য সময় পায় না। ও ভ্রগজকে বলতে লাগলো, ওয়াশরুমে গেলেও তো একটু সময় পাওয়া যায়, তখন কি করেন? গুরবাজ গলা খ্যাকেরে দিয়ে বলল। ওখানে অন্য জরুরি কাছে যাই, হাসার সময় কোথায়? রাত আহামক হয়ে গুরবাজের দিকে তাকিয়ে আছে। একটু পর গুরবাজ বলে উঠল, তুমি ফেল। তোমাকে নিম্নে 10টা কারণ দেখানো উচিত ছিল। যেহেতু তুমি ভাবার জন্য 10 মিনিট সময় নিয়েছিলে, তাই বিয়েটা হচ্ছে। বিয়ে নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের পটলাকে সময় করে বুঝিয়ে বলো, ঠিক আছে? রাতের মাথা আওলা ঝাওলা হয়ে গেল। ও বিড়বিড় করে বলল, এসব কি বলছে এলো? মাথাটাতে খারাপ নাকি ওনার? এখন তো দেখছি আমার ছোটবেলার ধারণাটাই ঠিক ছিল, পুলিশরা আসলে মানুষ না, ওরা তার ছেঁড়া পাগল ক্রিসিমের প্রজাতি। নিজের ভাবনা শেষ হতে না হতেই নিচ থেকে শোরগোল ভেসে আসতে লাগলো। রাত আর গুরবাজ একে অপরের দিকে ভ্রু কুচকে তাকিয়ে দ্রুত নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল বহু মানুষের আনাগোনা। অবশ্য গালিব মেহতাব আর ডাক্তার ব্যতীত অতিরিক্ত 4 জন মানুষ যুক্ত হয়েছে। নিলয় উস্কো খুস্কো চুলে, এলোমেলো জামা কাপড়ে, ফুলে যাওয়া লাল চোখে রাতের দিকে তাকিয়ে আছে। ওর এমন অবস্থা দেখে রাতের ভ্রু কুচকে গেল। ও নিলয়কে চেনে। এই ছেলেটা জ্যোৎস্নার পেছনে পাগল। প্রতিদিন জ্যোৎস্নাকে কল দিত, যদিও জ্যোৎস্না রিসিভ করতো না, তবে মাঝে মধ্যে 2-1 কথা বলে মজা নিত 2 বোনে। রাত যতদূর জানে জ্যোৎস্নাও মনে মনে নিলয়কে একটু একটু পছন্দ করে, বরং খুব শীঘ্রই দুজনের বিয়ে হওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু আজ নিলয়ের এমন অবস্থা দেখেও পুরো ভেবাচেকা খেয়ে গেল। নিলয় রক্তাভ চোখে এক পলক গুরবাজের দিকে তাকিয়ে অতঃপর রাতের দিকে তাকালো এবং নিনাদ করে বলল, আমি ব্যতীত অন্য কেউ তোমাকে বিয়ে করতে পারবে না। তুমি নিজের কথার খেলাপ করতে পারো না। তোমার স্বামী হব একমাত্র আমি, এবং আজই তোমাকে বউ বানিয়ে নিয়ে যাব আমি। গুরবাজের চোয়াল শক্ত হয়ে গেল। ও অত্যন্ত কর্কশ কণ্ঠে রাতকে জিজ্ঞাসা করল,
ছেলেটা কে? এসব কি বলছে? রাত কিছু বলার আগেই নিলয় বলে উঠল। খবরদার, ওর সাথে কথা বলবেন না। ওকে আমি ভালোবাসি আর ও নিজেও আমাকে ভালোবাসে। গুরবাজ এবার ধমকে উঠে বলল। শাট আপ, আমি আপনার সাথে কথা বলছি না। বলে ও রাতের দিকে তাকিয়ে বলল। ওকে, তুমি ভালোবাসো। রাত এসব ঘটনায় ভয় পেয়ে গেল। নিলয় যে ওকে জ্যোৎস্না ভেবেছে সেটাও ও বেশ ভালোভাবেই বুঝতে পারল। তাই ও আশেপাশে তাকিয়ে জ্যোৎস্নাকে খুঁজতে লাগলো, কিন্তু ওর এই নীরবতা যে একজনকে ভীষণ পীড়া দিচ্ছে সেটা ও বুঝতে পারছে না। গুরবাজ এক দৃষ্টিতে রাতের ভীত মুখটার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। অতঃপর গম্ভীর গলায় বলল। বুঝতে পেরেছি, ওসব কারণ শুধুমাত্র অজুহাত ছিল। আসল কারণ তো এটা, তাই না? রাত জ্যোৎস্নাকে খোঁজা বাদ দিয়ে চৌকিতে গুরবাজের দিকে তাকিয়ে বলল। কি বুঝছেন আপনি? হুম হুম। যা বোঝার ছিল তাই বুঝেছে। এসব ঘটনায় ওইদিকে গালিব মেহতাব এখনো পর্যন্ত 3 থেকে 4 বার হার্টের সাথে যুদ্ধ করেছেন। উনি আবার বুকে হাত দিয়ে দুর্বল কণ্ঠে বলতে লাগলেন। আমার শ্বাস আজকে বেয়াদব হয়ে গেছে, বারবার নাচানাচি করছে। বলছি এখানে আমার ছেলের বিয়ের কথা চলছে, তোর ছেলের না। ডাক্তারটা বলতে লাগলো। স্যার, আপনার আজকে 12 বার শ্বাস টান উঠেছে। আগামী 1 বছরের শ্বাস টান আপনি একদিনেই কমপ্লিট করেছেন। আপনাকে কংগ্রাচুলেশন। আশা রাখছি আপনি এই রেকর্ড ভবিষ্যতে ভেঙে দিবেন। গালিব মেহতাব নিজের ধরফর করতে থাকা বুককে সাইডে রেখে ডাক্তারের কান টেনে ধরে বলতে লাগলেন। এখানে আমি ক্রিকেট কিংবা ফুটবল খেলছি না যে রেকর্ড গড়ব। তোমাকে ডাক্তার কে বানিয়েছে আহম্মক? আর তোমাকে আমার জন্য কোন মাথামোটা অ্যাপয়েন্ট করেছিল? ডাক্তারটা নিজের কান ছাড়িয়ে নিয়ে দাঁত বের করে বলল। স্যার, আপনি? গালিব মেহতাব খুব একটা লজ্জা পাওয়ার সময় পেলেন না রাতের কথা শুনে। রাত গুরবাজের কথার বিপরীতে বলে উঠল। আমি কোনো অজুহাত দেইনি, আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি না। রাতের কথায় গুরবাজ খানিকটা স্বস্তি পেলেও নিলয় অবিশ্বাস্য কণ্ঠে বলতে লাগলো। এইভাবে ধোকা দিতে চাচ্ছ আমাকে? তোমার যদি এই পুলিশের চাকরি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমিও এই চাকরি পাওয়ার জন্য যা যা করা লাগে তাই করব। তবুও তোমাকে আমার চাই। গুরবাজ অত্যন্ত গম্ভীর গলায় বলল। ইউ শাট আপ, আপনি আমাদের মাঝে কথা বলবেন না। নিলয়ও গম্ভীর গলায় জবাব দিল। ওরা দুজনে বেশ রেগে গেছে। ওদের মাঝে কথা কাটাকাটি চলতে লাগলো। এমন সময় হন্তদন্ত হয়ে জ্যোৎস্না ড্রয়িং রুমে চলে আসলো। ও এতক্ষণ ওর ফোনের জন্য চার্জার খুঁজছিল। অনেক খোঁজার পর চার্জার পেলেও ফোন চার্জে লাগিয়ে নিলয়কে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন রিসিভ হচ্ছিল না। তখন এসব চেঁচামেচি কানে যেতেই ও দ্রুতপদে এখানে চলে এসেছে। সমস্ত ঘটনা চুপচাপ দেখার পর জোবায়ের সিদ্দিকী নিলয়কে উদ্দেশ্য করে বললেন। তুমি জিমকে বিয়ে করতে চাও? সোফায় কপাল কুঁচকে বসে থাকা জিম বাবার কথা শুনে বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে বলে উঠল। বাবা জিম, আমি এখানে আপুর কথা চলছে। জোবায়ের সিদ্দিকী নিজের ভুল ঢাকার জন্য কিছু লজিক শোনাতে যাবেন, ঠিক তখনই নাইমা রহমান ওনাকে থামিয়ে দিয়ে নিলয়কে বললেন। তুমি রাতকে ভালোবাসো? নিলয়, জ্যোৎস্না আর রাত একসাথে বলে উঠল। না। 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 সবাই ওদের তিনজনের দিকে হতভম্ব চোখে তাকালো। আবারও গালিব মেহতাবের শ্বাসটান উঠে গেছে, তবুও উনি ঘটনার দিকে মনোযোগ অব্যাহত রাখলেন। নিলয় নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল। আমি জ্যোৎস্নাকে ভালোবাসি। আপনারা ওই পুলিশের সাথে জ্যোৎস্নার বিয়ে দিতে পারবেন না আমি বেঁচে থাকতে। গুরবাজ কাটকাট গলায় বলল। জাস্ট শাট আপ। তার প্রয়োজনে পড়বে না, কারণ আমি জ্যোৎস্নাকে নয় বরং রাতকে বিয়ে করতে চাই। সকলে আহামক হয়ে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকলো। অবশেষে গালিব মেহতাবের শ্বাস নিয়ন্ত্রণে আসলো। উনি বড় করে একটা শ্বাস নিয়ে আরাম করে বসলেন। সবার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। নিলয় কটমট দৃষ্টিতে প্লাবনের দিকে তাকাতেই প্লাবন কাচুমাচু মুখে বলল। আমি নির্দোষ। জুবায়ের আঙ্কেল বলেছে যে জোছনাপুর বিয়ে। সবাই এইবার কঠিন দৃষ্টিতে জোবায়ের সিদ্দিকের দিকে তাকালো। সবার চাহনি থেকে উনি শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাতে লাগলেন। জ্যোৎস্না ভ্রু কুঁচকে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নজর সরিয়ে নিল। এবার ওর নজর নিলয়ের দিকে গেল। ওকে দেখে জ্যোৎস্না মনে মনে বলল। আমার টিউবলাইটের দেখছি সাহসও আছে। এই সাহসগুলি কি এতদিন শোকেছে তুলে রেখেছে নাকি? অস্থিতিশীল পরিস্থিতিটা এখন নর্মাল হয়েছে।
শ্বাস টান ওঠার ভয়ে গালিব মেহতাব ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্য একদিন এসে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। নিলয়ও তার বাবা মাকে নিয়ে ফিরে গেছে। যে একটা ঘটনা ঘটে গেল সেটা দেখার পর কেউই ভালো কিছু হজম করার অবস্থাতে নেই। গুরবাজ চলে যাওয়ার পরপরই রাত নিজের রুমে এসে চুপটি করে বসে আছে। একটু পর জ্যোৎস্না ওর রুমে চলে আসলো। রাতের রাশভারী মুখের দিকে নজর যেতেই জ্যোৎস্নার ভ্রু কুঁচকে গেল। ও বোনের পাশে গিয়ে বসে বলতে লাগলো, কিরে, মুখটা অমন গন্ডারের 1 সপ্তাহের পুরনো মলমূত্রের মতো করে রেখেছিস কেন? কোনোই রসকস নেই, ছ্যা ছ্যা। রাত কটমট দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, এই সমস্ত অদ্ভুত কথাবার্তা ছাড়া আর কোনো বাক্য সম্পূর্ণ হয় না বেয়াদব। জ্যোৎস্না রাতের কাঁধে মাথা রেখে বলল। না রে আদব। রাত চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ বোনের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পিনপত নীরবতা বিরাজমান ছিল রুমের মধ্যে। হঠাৎ জ্যোৎস্নার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসলো। ও গলা খ্যাকেরে দিয়ে বলতে লাগলো, পুলিশের প্রেমে পড়ে গেলি নাকি রে? আমার দুলেব্রোকে খুব মিস করছিস নাকি? ফোন করে ডাকবো? রাত চুপ করে থাকলো। তা দেখে জ্যোৎস্না মিটমিটিয়ে হাসতে লাগলো। অতঃপর ভ্রু নাচাতে নাচাতে বলল, মুরব্বি মুরব্বি, বাবাকে বলে বিয়েটা আজই দেওয়ার ব্যবস্থা করব নাকি বল? রাত কঠিন দৃষ্টিতে জ্যোৎস্নার দিকে তাকিয়ে বলল, এতই যখন শক্ত তোর টিউবলাইটকে ধরে এনে বিয়ে কর না, যত সব। জ্যোৎস্না হাসি বাদ দিয়ে মুখটা গম্ভীর করে বলল, কি বললি? টিউবলাইট? ওনাকে আমি যা ইচ্ছা বলবো, তাই বলি তুইও বলবি? হ্যাঁ বলবো, কারণ তোর ওই টিউবলাইটের বোকামির জন্য আজ আমি হার্ট অ্যাটাক করতে ধরেছিলাম। হ্যাঁ, তোর সাথে আমি একমত, কিন্তু টিউবলাইট বলবি না, সম্মান দিয়ে কথা বলবি। ভুলে যাস না আমি তোর 5 মিনিটের বড়। সেই হিসেবে উনি তোর গুরুজন। গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয়। যা ছোট বোন, এই জন্য এবারের মতো মাফ করে দিলাম। রাত ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ড বোনের দিকে তাকিয়ে থেকে বলল, আবারও যদি এমন উল্টাপাল্টা কিছু করে তখন বলবি, ডিয়ার সম্মানিত দুলা ভাই, আপনার মাথার 2 থেকে 1টা তারের গন্ডগোলের কারণে আমার হাই প্রেশারের আরও হাই হয়ে গিয়েছিল। তাই বিনীত নিবেদনে যে অনুগ্রহপূর্বক আপনার মাথাটা কিছুক্ষণের জন্য শোকেজে সাজিয়ে রাখুন। ধন্যবাদ। জ্যোৎস্নার নাটকীয়ভাবে বলা কথাটায় রাত না চাইতেও জোরে হেসে ফেলল। ওর হাসি দেখে জ্যোৎস্নাও হাসতে শুরু করলো। এইভাবে দুজনে বেশ কিছুক্ষণ হাসার পর ক্লান্ত হয়ে বিছানায় গায়ে এড়ে দিল। কিন্তু হঠাৎ রাত ধরপড় করে বিছানা থেকে উঠে জ্যোৎস্নার হাত টেনে বলল, এই শোন না। জ্যোৎস্না শোয়া অবস্থাতেই ভ্রু নাচিয়ে বলল, কি? রাত আমতা আমতা করে বলল, আমি ওই পুলিশকে বিয়ে করব না। তুই একটু বাবা মায়ের সাথে কথা বলে দেখ না বনু। জ্যোৎস্না তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। বোনের করুণ মুখের দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে বলল, কেন করবি না বিয়ে? রাত বোনের চোখে চোখ রেখে বলল, ওনাকে দেখলে আমার কেমন ভয় ভয় লাগে। শুধু মনে হয় কখন না জানি আমাকে তুলে আছাড়ি মারে। জ্যোৎস্না হেসে ফেলে বলল, হায় আল্লাহ, তোকে কেন আছাড় মারবে? উদ্দেশ্য কি? জানি না, কিন্তু সত্যি বলছি খুব ভয় লাগে আমার। আর তার উপর জানিস উনি একটু হাসেও না। উনি নাকি হাসার সময় পায় না। এটা কোনো কথা বল? একটা মানুষ নাকি হাসার জন্য সময় পায় না? কি আশ্চর্য। জ্যোৎস্না ওর কথা শুনে 1 সেকেন্ড নিশ্চুপ থেকে তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, শালার হাসার জন্য নাকি সময়ই পায় না। আর এদিকে আমি সারাদিন হাসার কারণে পড়াশোনার জন্য সময় বের করতে পারছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, দুলাব্রোকে আমার কিন্তু হেভি পছন্দ হয়েছে। রাত বোনকে ঝাঁকিয়ে বলল, বিয়েটা ক্যান্সেল করার ব্যবস্থা কর ইয়ার। সরবেডি, আমি বিয়ে ভাঙার মতো অশ্লীল কাজের ধারে কাছেও নেই। সবচেয়ে বড় কথা, দুলাব্রোকে আমার পছন্দ হয়েছে। সো এসব ঢঙের আলাপ বাদ দিয়ে ইন্সপেক্টর গুরবাজ মেহতাবের কথা ভাব। আমি গেলাম খাবার খেতে। এত কাহিনী দেখে পেট খালি হয়ে গেছে। কথাটা বলেই জ্যোৎস্না রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে রাত অসহায় মুখে বসে আছে। এমন সময় ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রাতের ভ্রু কুঁচকে গেল। ও ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কে?
গুরবাজ শান্ত গলায় বলল। তোমার বাচ্চার বাবা। ব্যক্তিটাকে বুঝতে পারতেই রাতের বুকটা ভয়ে ধুকপুক করতে লাগলো। ওর গলায় এসে সব কথামালা আটকে গেল। গুরবাজ উত্তর না পেয়ে পুনরায় বলল। এত ভয় পেলে হবে? আমাকে ভয় পাবে আমাদের বাচ্চারা, বাচ্চার মা কেন ভয় পাবে? রাত অবশেষে মুখ খুলে বলল। বাচ্চার কথা বলবেন না খবরদার। আমি বললাম না আপনাকে আমি বিয়ে করব না। আমি বললাম না তোমাকে আমি বিয়ে করব, করবই করব। কেন জোর করছেন? কেন কেন জেদ করছো? কারণ আপনি পুলিশ। আচ্ছা, পুরুষের পরিচয় ছাড়াও আমার মানুষের যে একটা পরিচয় আছে সেটা দেখাতে হবে তোমাকে, তবেই বিশ্বাস করাতে পারবো যে আমি পুলিশের পাশাপাশি একজন মানুষও। আমি চাই না দেখতে। কিন্তু আমি তো দেখাতে চাই রাতসের দেখে। পারবেন না। পারবো। আমি আজ একটা কেস নিয়ে ব্যস্ত আছি, তো কাল তোমাদের বাড়ির পাশে রেস্টুরেন্টে আমাদের দেখা হচ্ছে। সকাল 10টায় পৌঁছে যাও। লাভ নেই, আমি যাব না। বলে রাত ফট করে ফোনটা কেটে দিল। জ্যোৎস্না চলেই যাচ্ছিল, কিন্তু রাতকে ফোনে কথা বলতে দেখে ও থেমে গিয়েছিল। সব শোনার পর আর বোনের এমন আচরণ দেখার পর ওর মুখটা পোড়া বেগুনের মতন গম্ভীর হয়ে গেল। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল। শালা, তোকে তো এবার দুলাব্রোকে বিয়ে করতেই হবে। তোর এত ঢং আর নেওয়া যাচ্ছে না। দেখ আমি কি করি, তার আগে একটু খাই। জ্যোৎস্না 10টা আপেল আর 5টা কমলা খেয়ে রুমে চলে গেল নিজের মিশন কমপ্লিট করার জন্য। কিন্তু এই মিশন কমপ্লিট করার জন্য ওর রাতের ফোনের দরকার পড়বে। ও বোনের দিকে যেতে ধরবে এমন সময় ওর ফোনে মেসেজের টুংটাং শব্দ হলো। ফোন হাতে নিয়ে দেখলো নিলয়ের মেসেজ। ও লিখেছে। তোমার বোনের পছন্দ ভালো না, তবে তোমার পছন্দ কিন্তু মারাত্মক। নয়তো আমার মতো একটা ছেলেকে পছন্দ করতে না তুমি। মেসেজটা দেখে জ্যোৎস্না কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। ক্ষণকাল আহামক হয়ে থাকার পর ও রিপ্লাই দিল। সেজন্যই আপনি বিছানার তলায় গিয়ে ফ্যাচফ্যাচ করে কাঁদেন, আর আমার দুলাব্রো আসামিদের কাঁদায়। আসলে আমার পছন্দ ইউনিক। মেসেজ দিয়ে নিলয় মিটিমিটিয়ে হাসছিল, কিন্তু জ্যোৎস্নার রিপ্লাই দেখে ও থতমত খেয়ে গেল। নিজের প্রেস্টিজ এইভাবে নষ্ট হতে দিতে পারে না ও, তাই টাইপ করতে লাগলো। আমি তো কাদার অভিনয় করেছিলাম, দেখলাম তুমি কি রিয়েক্ট করো। ছেলেরা কাঁদে না বুঝলে। আমি ওই পুলিশকে 1 সেকেন্ডেই কাঁদিয়ে ফেলতে পারতাম। নেহাতেই তোমার বোনের কষ্ট হবে দেখে চুপ ছিলাম, নয়তো দেখিয়ে দিতাম এই নিলয় মাহমুদ কি জিনিস। ওর মেসেজ দেখে জ্যোৎস্না পাক্কা 2 মিনিট হাসলো, অতঃপর রিপ্লাই দিল। জাহাপনা, আজকের মতো ঢপ মারা শেষ হয়ে থাকলে গিয়ে একটু গোসল করুন। এতটা মিথ্যা কথা হয়তো আপনার শরীরের শিরা উপশিরাগুলো সহ্য করতে পারছে না। নিলয়কে মেসেজ দেওয়া শেষ করে জ্যোৎস্না চলে গেল রাতের ফোন চুরি করতে। ভাগ্য ওর সহায় ছিল যে রাত নিজের রুমে ছিল না। সেই সুযোগে ও ফোনটা নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর রিসেন্ট ডায়াল করা নাম্বারটাতে ফোন দিল। একবার রিং করতেই রিসিভ হলো। রাতের থেকে এমন রিজেকশন পেয়ে গুরবাজের মুড অফ হয়ে গিয়েছিল, তাই রাতের থেকে ফোন পাওয়া মাত্রই সে রিসিভ করলো। জ্যোৎস্না নিজের তিরিং বিরিং স্বভাব আর কথাবার্তাকে নমনীয় করে বলল। তখন ওভাবে কথা বলাটা হয়তো উচিত হয়নি আমার। ঠিক আছে, কাল আপনার সাথে দেখা করব আমি। গুরবাজ ভীষণ খুশি হয়ে বলল। ঠিক আছে, কাল ঠিক 10টায় রেস্টুরেন্টে। ঠিক আছে, কাল ঠিক 10টায় রেস্টুরেন্টে দেখা হচ্ছে আমাদের। জ্যোৎস্না ফোন কেটে দিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিল। তবে পিছু করে তাকাতেই ওর পুলে চমকে উঠল। রাত ওর পিছনে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্না নিজেকে সামলে ইতস্তত করে বলল। এখানে কি করছিস? রাত বুকে 2 হাত গুজে কাটকাট গলায় বলল। তুই কি করছিস বলতো? জ্যোৎস্না আমতা আমতা করে বলল। আমার ফোন তোর কাছে কেন? জ্যোৎস্না নিজের নার্ভাসনেস দূর করার জন্য গলা খ্যাকারি দিয়ে বলল। কি করছি মানে? তুই জানিস না আমার ফোনে এমবি নেই। ভিডিও না দেখতে পেয়ে আমার গালিব আঙ্কেলের মতো শ্বাসটা না উঠে যাচ্ছিল, তাই তোর ফোনে একটু ভিডিও দেখছিলাম। এত হিংসুটে কেন রে তুই? পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে রাত ফজরের নামাজ আদায় করে নিল। তারপর ব্যালকনিতে গিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। কাল না বলার পর ওর গুডবাজের সাথে আর কথা হয়নি, এবং কথা বলার কোনো ইচ্ছাই ওর নেই। আরও কিছুক্ষণ প্রকৃতির সাথে একাকী সময় কাটানোর পর রাত নিচে চলে গেল মাকে রান্নায় সাহায্য করার জন্য। নাইমা রহমান মেয়ের সাথে হাসি ঠাট্টা করতে করতে রান্না সম্পূর্ণ করতে লাগলেন।
অন্যদিকে জ্যোৎস্না জিমের সাথে বসে ওকে পড়ায় সাহায্য করে দিচ্ছে। আর মাঝে মাঝে মেজাজ হারিয়ে জ্যোৎস্না জিমের মাথায় চাটি মারতেও ভুল করছে না। জোবাইর সিদ্দিকী সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে সেই দৃশ্য দেখতে লাগলেন। ভাই বোনের থেকে চোখ সরিয়ে উনি সোফায় বসে খবরের কাগজে চোখ বোলাতে লাগলেন। ওদিকে জ্যোৎস্না জিমের গালে একটা থাপ্পড় মেরে বলল, গাধার গাধা, এই ব্রেন নিয়ে পড়াশোনা করার মতো সাহস দেখিয়েছিস? তোর বুকের পাঠা আছে, মানতেই হবে। জিম গালে হাত বোলাতে বোলাতে ভ্রুকুচকে বোনের দিকে তাকিয়ে বলল, বোনের ব্রেন যেমন ফ্যায়ের ব্রেনও তেমন। তুমি যদি ওই ব্রেন নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে আমিও পারি, তবে তোমার মতো অন্তত 33 মার্ক পেয়ে পাশ করবো না আমি। জ্যোৎস্না থতমত খেয়ে গেল, কিন্তু ওপরে বুঝতে দিল না যে ও লজ্জা পাচ্ছে। ও অত্যন্ত ভাব নিয়ে বলতে লাগলো, আরে পাগলা, পরীক্ষার হলে গিয়ে আমার সেদিন প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, তাই পরীক্ষা অর্ধেক দিয়ে চলে এসেছিলাম। নয়তো সব প্রশ্ন আমার কমন ছিল। যদি ক্ষুধা না লাগতো তাহলে দেখতি 100 এর মধ্যে স্যার আমাকে খুশি হয়ে 105 মার্ক দিতে বাধ্য হতো। আর সবচেয়ে বড় কথা, 33 পেলেও পাস আর 90 পেলেও পাস। তো অযথা পেটকেও অগ্রাহ্য করে আমি পরীক্ষাকে কেন এত মূল্য দিতে যাব রে? ওর দিকে চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিম বইয়ের পাতায় মনোযোগ দিল। জ্যোৎস্না গর্বিত মুখে ক্ষণকাল বসে থাকলো, কিন্তু জিমের থেকে পাত্তা না পেয়ে ও হতাশ শ্বাস ফেলে মনে মনে বলল, এত ঢপ মারলাম তবুও পাত্তা দিল না, ছে। জোবাইর সিদ্দিকী খবরের কাগজ খানিকটা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলতে লাগলেন, সামনে তোমার বিয়ে হতে চলেছে, এখন অন্তত চাপা মারা বন্ধ করো জিম। জিম আর জ্যোৎস্না চকিতে বাবার দিকে তাকালো। 1 মিনিট লাগলো ওদের আসল বিষয়টা বুঝতে। বোঝার সাথে সাথেই জিম হুঙ্কার দিয়ে বলল, বাবার একবার যদি আমার নামের সাথে বিয়ের প্রসঙ্গ তোলো তাহলে সত্যি করে বলছি আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওই রাম ছাগলের দুটোকে বিয়ে করতে পারবো না। ভাইয়ের অবস্থা দেখে জ্যোৎস্না জোরে হাসতে লাগলো। যদিও শেষে জিম নিলয় আর গুরবাজকে অপমান করেছে, তবুও জ্যোৎস্নার হাসি থামছে না। ও বেশ মজা পেয়েছে জিমের মুখভঙ্গি দেখে। ওদিকে জোবাইর সিদ্দিকী থতমত খেয়ে গেছেন। উনি নিজের ভুল স্বীকার না করে বললেন, বারে, আমি তোমাকেই বলেছি সামনে তো তোমারই বিয়ে হবে, যদিও সেটা অনেক বছর পর, তবুও হবে তো নাকি? তোমরা অথচা ভুল বোঝো আমাকে। আমি কি আমার বাচ্চার নাম ভুলতে পারি? জিম ভ্রুকুচকে কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। এই বাড়ির এই 2 ব্যক্তির সাথে জিম পেরে ওঠে না, কারণ এরা দুজন জীবনেও নিজের ভুল স্বীকার করে না, বরং আলতু ফালতু লজিক দেখিয়ে নিজেদের ভুল ঢাকার চেষ্টা করে। তাই জিমও বেশি কথা বাড়ায় না। বয়স কম হলেও বুদ্ধি পরিমাণের তুলনায় একটু বেশিই পেয়েছেও। জিম চুপচাপ থাকলেও জ্যোৎস্নার হাসি চুপ হচ্ছে না, বরং সময়ের সাথে সাথে সেটা আরও বেড়ে চলেছে। তা দেখে জোবাইর সিদ্দিকীর একটু একটু মানে অল্প একটু লজ্জা লাগছে। তাই উনি গলা খাকারি দিয়ে বলে উঠলেন, হাসি থামাও নাকি? জিমকে বলা কথাটা তোমার উপরেও বাতায়। তোমার দ্রুত বিয়ে হতে চলেছে, এবার অন্তত নিজের আচরণ অল্প একটু নমনীয় করো। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ও শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে থাকলো। এই প্রথমবার জিম হাসতে লাগলো। জোবাইর সিদ্দিকীর ভ্রু কুঁচকে গেল। উনি ভেবে পাচ্ছেন না জিমের হাসির কারণ কি হতে পারে। উনি তো হাসার মতো কিছু বলেননি, তাই না? জ্যোৎস্না কাটকাট গলায় বলল, জোছনা ইটস জোছনা, নট জোনাকি পোকা। তবে তুমি এই নামটা রাখতে চাইলে একটা গরু কোরবানি দাও, তারপর সেই নামে ডাকো, তার আগে না। জোবাইর সিদ্দিকী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। এবার আর লজিক খুঁজে পেলেন না, তাই মুখ লুকানোর জন্য খবরের কাগজ সামনে রেখে সেটা মনোযোগ দিয়ে পড়ার অভিনয় করতে লাগলেন। জিম এখনও হাসছে, তা দেখে জ্যোৎস্না ওর মাথায় চাটি মেরে বলল, হাসি থামা, নয়তো তোকে থামিয়ে দেব, নিলয় আর গুরবাজির বউ। সকালের খাওয়া দাওয়ার পালা শেষ করে সকলে বাগানে গিয়ে বসে পড়ল। আজ ছুটির দিন, তাই জ্যোৎস্না চিল মুড়ে গল্প করার পাশাপাশি ফোন স্ক্রলিং করছে। হঠাৎ সময়ের দিকে নজর যেতেই ওর পিলে চমকে উঠল। 10টা বাজতে আর মাত্র 20 মিনিট বাকি। রাত জিমের সাথে গাছে পানি দিচ্ছিল। জ্যোৎস্না দ্রুত ওর দিকে এগিয়ে গিয়ে বলল, রাত একটু শুন। গাছে পানি দেওয়া বাদ দিয়ে রাত পিছু মুড়ে বলল, কি? জ্যোৎস্না রাতের হাত ধরে আদুরে গলায় বলল, একটা কাজ করে দিবি?
রাত ভ্রু কুচকে বলল, বাহিরে যাওয়ার মতো কোনো কাজ আমাকে করতে বলবি না। আমি আজ বাগানে সময় কাটাতে চাই। জ্যোৎস্না হতাশ হলেও হাল ছেড়ে দিল না। ও বোনের হাত আরো শক্ত করে ধরে বলল, সোনা বোন আমার, একটা বার্গার কিনে এনে দে, পাশেই তো আছে, বেশি সময় লাগবে না, প্লিজ যা। আমি যেতাম কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না। তোর কি হয়েছে? জানি না রে, ক্ষণে ক্ষণে খেতে ইচ্ছে করে, আর মানুষ দেখলে তাদের সাথে বিনা কারণে ঝগড়া করতে ইচ্ছে করে, তাই তোকে যেতে বলছি। রাত ক্ষণকাল বোনের দিকে তাকিয়ে থেকে পুনরায় গাছে পানি দিতে দিতে বলল, বাড়িতে অনেক খাবার আছে, সেগুলো খা। না, আমার বার্গারই চাই। তাহলে বাবাকে বল এনে দিবে। ধুর, আর যাই বল, কিন্তু বাবাকে বলতে বলিস না, দেখা যাবে বার্গারের জায়গায় চিংড়ি মাছ এনে হাতে ধরিয়ে দেবে। নিজের ব্যক্তিগত বাচ্চাগুলোর নাম মনে থাকে না, আর সেখানে বার্গারের নাম মনে রাখার আশা করা বিলাসিতা মাত্র। ঠিক আছে ঠিক আছে, এনে দিব, তবে এখন না, বিকেলের দিকে গিয়ে অনেকগুলো বার্গার এনে দিব। জ্যোৎস্না ভেবার জায়গায় পড়ে গেল। বিকেলে গেলে তো হবে না, গুরবাজ হয়তো ইতিমধ্যে কাছাকাছি চলে এসেছে। চিন্তাতে চিন্তাতে জ্যোৎস্নার মাথা ফেটে যাওয়ার উপক্রম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসায় ও বুকে হাত চেপে ধরে মিথ্যা আর্তনাদ করে বলতে লাগলো, রাত্রে আমার মনে হয় গালিব আঙ্কেলের মতো আবারও শ্বাস টান উঠে যাচ্ছে। দ্রুত বার্গার এনে দে আমায়, নয়তো নিজের ডুপ্লিকেট মানুষটাকে আর নাও দেখতে পারিস। রাত ভ্রু কুচকে বোনের নাটক দেখতে লাগলো। ও জানে জ্যোৎস্না নাটক করছে, তবুও বার্গার আনতে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ও রাজি হতে জ্যোৎস্না উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, যা যা, দ্রুত বোরকা পরে রেস্টুরেন্টে যা। যদিও জানে তবুও রাত জিজ্ঞাসা করলো, একটু আগে না তোর শ্বাসটান উঠে যাচ্ছিল, এখন এত স্বাভাবিক হলে কিভাবে? হুম হুম। জ্যোৎস্না তৎক্ষণাৎ পুনরায় বুকে হাত চেপে বলল, হ্যাঁ হচ্ছে তো, এখনো হচ্ছে, কিন্তু তুই বার্গার আনাতে রাজি হওয়ায় শ্বাস একটু নর্মাল হয়েছে। তুই এসে বুঝবি না, সো দ্রুত বার্গার কিনতে যা, তোর হয়ে আমি গাছে পানি দিচ্ছি। রাত 10টা 10 মিনিটে রেস্টুরেন্টে পৌঁছালো। সোজা গিয়ে ও একটা বার্গার কিনতে লাগলো। ওর ঠিক উল্টো দিকে গুরবাজ তার একজন সহকারী অফিসারের সাথে এসেছে। আজ গুরবাজ পুলিশের ইউনিফর্ম পরেনি, বরং ব্লু শার্টের সাথে সাদা প্যান্ট পরেছে। ওকে আজ একটু অন্যরকমই লাগছে। গুরবাজের সহযোগী অফিসার কালু মিয়া বলে উঠল, স্যার, আপনাকে দেখলেই আমি ক্রাশ খাচ্ছি, মুখে একটা মাস্ক পরে নিন। গুরবাজ কঠিন দৃষ্টিতে তাকাতেই কালু মিয়ার কৌতূহলময় মুখটা মুহূর্তেই চুপসে গেল। ও বিড়বিড় করে বলতে লাগলো, নিজের রূপ সবাইকে দেখাতে চান না, সেটা সরাসরি বললেই হয়। মাস্ক পরতে বলায় আমার দিকে অমন দৃষ্টিতে তাকানো কোনো মানে আছে? আমার বুঝি ভয় করে না? গুরবাজ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল। কি ফসর ফসর করছো? কালু মিয়া থতমত খেলেও দ্রুত জবাব দিল, যাই ভাবি না কেন, কিন্তু আপনার বিষয়ে কিছু ভাবছিলাম না। গুরবাজ শান্ত চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। এতে করে কালু মিয়া ভয়ে একটা শুকনো ঢোক গিল। অতঃপর এপাশ ওপাশ তাকাতে তাকাতে বলল, আমার দিকে না তাকিয়ে ম্যামকে খুঁজুন স্যার, উনি না আবার আসামের মতো ফুরুত করে হাত থেকে ফসকে যায়। গুরবাজ কাট কাট গলায় জবাব দিল, আমার হাত তোমার মতো না, চোরের মতো। হাতে সরষের তেল মাখলে আসামে হাত ফসকে পালাবে না তো আঠার মতো চিপকে থাকবে? ওরা দুজন এভাবে বেশ কিছুক্ষণ কথা বলতে লাগলো। ওদিকে রাত বার্গার কেনা শেষে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে, এমন সময় ওর নজর গুরবাজের দিকে গেল। সাথে সাথে ওর চোখ বড় বড় হয়ে গেল এবং গুরবাজের সাথে কালকের বলা কথাগুলো মনে পড়ে গেল। ও দ্রুত পদে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে ধরলে গুরবাজ আর কালো মিয়া দরজার সম্মুখের দিকে চলে গেল। তাই রাত উল্টো ঘুরে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ল। টেবিলের নিচে থেকে দেখলো দুজোড়া পা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। তা দেখে রাত স্বস্তির নিঃশ্বাস ফেলে টেবিলের নিচ থেকে মাথা বের করতেই গুরবাজকে দেখতে পেল। ওকে দেখে ভূত দেখার মতন ভয় পেয়ে রাত চিৎকার করে উঠল। তারপর তাড়াহুড়ো করে টেবিলের নিচে থেকে বেরোতে ধরে মাথায় ব্যথাও পেল। গুরবাজ ওর অবস্থা দেখে বলল, হ্যাঁ, রিল্যাক্স। বাই দ্য ওয়ে, টেবিলের নিচে কি করছিলে তুমি? রাত আমতা আমতা করে বলতে লাগলো, কই কিছু না তো, একটু দেখলাম টেবিলের নিচ থেকে রেস্টুরেন্টটা কেমন দেখায়। গুরবাজ আহামুখ হয়ে রাতের দিকে তাকালো, আর রাত 32 পাটি দাঁত বের করে জোরপূর্বক হাসতেছে। ক্ষণকাল পিনপতন নীরবতা বিরাজমান থাকলো।
রাত এখনও দাঁত বের করে হাসছে। গুরবাজ আহামক হয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর বলল, ওয়াও, তা কেমন দেখলে? অসাধারণ ভিউ। বিশ্বাস না হলে আপনিও দেখতে পারেন। থাক, তুমি দেখেছো তাতেই হবে। আমি তোমাকে বিশ্বাস করি। রেস্টুরেন্ট দেখা শেষ হয়ে থাকলে চলো বসা যাক। রাতের বুক ধুকপুক করতে লাগলো। ও গুরবাজের সাথে এক মুহূর্ত সময় কাটাতেও রাজি না। এভাবে বার্গার কিনতে এসে ফেসে যাবে সেটাও ভাবতেই পারেনি। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে কিছু জটলা পাকাতে লাগলো। হঠাৎ একটা বুদ্ধি আসায় ও গলা খাকারি দিয়ে বলল, আমাকে যা ভাবছেন তা আমি না, আমি রাত না, আমি জোছনা। বলেই ও নিজেকে যথাসম্ভব জ্যোৎস্নার মতন আত্মবিশ্বাসী করার প্রয়াসে মুখে জোরপূর্বক হাসি টেনে আনলো। ওর দিকে ভ্রুকুচকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে গুরবাজ অত্যন্ত শান্ত গলায় বলল, মজা করার মোটে নেই, দ্রুত আমার পেছনে পেছনে চলে আসো। যাক। আরে আমি জোছনা, আমি আপনার শালি, বউ না। গুরবাজ বাঁকা এসে ওর দিকে তাকিয়ে থেকে বলল, এই ওসিলে নিজেকে আমার বউ তো বললে? বেশি অভিনয় করতে হবে না, আমি জানি তুমি রাত, সে পিছু পিছু আসো। বলে গুরবাজ হাঁটতে শুরু করলো। রাত হতভম্ব হয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। ওদের দু বোনকে ওদের মা ব্যতীত আর কেউ চিনতে পারে না, যদিও বৈশিষ্ট্য দেখে বোঝে কোনটা রাত আর কোনটা জ্যোৎস্না। কিন্তু রাত তো আজ প্রথমবারের মতন জ্যোৎস্নার মতন আজব কথাবার্তা বলেছে, তবুও গুরবাজ কিভাবে চিনতে পারলো? এসব চিন্তায় ভাটা পড়ল গুরবাজের ডাকে। অনিচ্ছা সত্ত্বেও রাত ওর দিকে এগিয়ে গেল। গুরবাজ নির্দিষ্ট একটা আসনের সামনে গিয়ে দাঁড়ালো। রাত চলে আসতেই ও হাত বাড়িয়ে ওকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানালো। রাত দুরু দুরু বুকে বসে পড়ল। গুরবাজও ওর সম্মুখে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে গুরবাজ অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়া শেষে সামনে তাকাতে দেখলো রাত মাথা নিচু করে বসে আছে। তা দেখে ও গলা খাকারি দিয়ে বলল, আজ তো পুলিশও আসেনি, তবুও মাথা নিচু করে রাখবে? রাত 1 মিনিট পর কাটকাট গলায় বলল, মিথ্যা কথা বলছেন কেন? পুলিশ না হয়ে আসলে পিছনের জনকে মনে হচ্ছে আমি কোনো ভুল করলে উনি আমাকে জেলে বন্দি করে রাখবেন। গুরবাজের ভ্রু কুচকে গেল। ও চকিতে পিছু ঘুরে তাকালো। সে দেখতে পেল কালো মিয়া 32 পাটি দাঁত বের করে ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। গুরবাজ নর্মাল ড্রেস এ আসলেও কালো মিয়া পুলিশের ইউনিফর্ম পরে এসেছে। ওর দিকে তাকাতেই গুরবাজের মেজাজ খারাপ হয়ে গেল। ও বিরক্তিতে চক্রান্ত শব্দ উচ্চারণ করে বলল, আশ্চর্য, তুমি আমার পিছু ছাড়ছো না কেন? কালো মিয়া অমায়িক হেসে বলতে লাগলো, আমার দিকে না তাকিয়ে ম্যামকে খুঁজুন স্যার। উনি না আবার আসার মতো ফুরুত করে হাত থেকে ফসকে যায়। আপনার সুরক্ষার দায়িত্ব আমার উপরে স্যার। আপনাকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিব না। আপনি যেখানে আমি সেখানে, বাথরুমে গেলেও আমাকে সাথে নিয়ে যেতে হবে আপনাকে। হ্যাঁ, বাসের ঘরেও যাও, স্টুপিড কোথাকার। কালো মিয়ার দাঁত আরও প্রসারিত হয়ে গেল। ও লাজুক হেসে বলতে লাগলো, আপনি অনুমতি দিলে যাব স্যার, তাতে কোনো সমস্যা নেই আমার। গুরবাজ এবার ভীষণ রেগে গেল। ধমকে উঠে বলল, ননসেন্স, এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে যেন আমার আশেপাশে না দেখি, অন্তত আজকে। ওর ধমকে কালো মিয়ার দাঁত বন্ধ হয়ে গেল। ও দ্রুত সেই জায়গা থেকে প্রস্থান করলো। ওর থেকে চোখ সরিয়ে গুরবাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করে কণ্ঠটা স্বাভাবিক করলো। অতঃপর রাতের দিকে তাকালো। রাত হতভম্ব চোখে ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে গুরবাজ কিছু বলতে যাবে, তার আগেই রাত বলে উঠল, আপনি ভীষণ নির্লজ্জ আর অসভ্য। গুরবাজ ক্ষণকাল চুপ থেকে থেকে গালে হাত দিয়ে রাতের দিকে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, যেমনই হয় না কেন, আমিটা কিন্তু তোমার মালিকানা। রাত তৎক্ষণাৎ মাথা নামিয়ে নিল। এই ছেলে দ্রুতই টপিক বদলানোর মতো ট্যালেন্ট নিয়ে ঘোরে। ওকে লজ্জা পেতে দেখে গুরবাজ বলতে লাগলো, লজ্জা না পেয়ে আমার দিকে একটু তাকাও। সত্যি বলছে, আজ সামনে কোনো পুলিশ দেখতে পাবে না। রাত তবুও মাথা তুলল না। হঠাৎ পাশে চোখ যেতেই ওর লজ্জা আর অস্বস্তি হারিয়ে গেল এবং ভীষণ হাসু পেল। কালু মিয়া এত ধমক খেয়েও যায়নি। ও এই টেবিলের থেকে খানিকটা দূরে আরেকটা টেবিলে বসে আছে। সামনে খবরের কাগজ নেই। নিজেকে আড়াল করার চেষ্টা এই আর কি। তবুও খবরের কাগজ নিচু করে শুধুমাত্র চোখ দুটো বের করে ওদের দিকে বারবার নজর দিতেও ভুলছে না কালু মিয়া। ওর অবস্থা দেখে রাতের সত্যি ভীষণ হাসি পেল, কিন্তু হাসা ঠিক হবে না ভেবে হাসি আটকানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো।
তবুও হাসি বাইরে চলে এলো। ও মৃদু মৃদু হাসতে লাগলো। ওকে হাসতে দেখে গুরবাজের ভ্রু কুঁচকে গেল। ব্যাপারটা কি দেখার জন্য ও রাত যেদিকে তাকিয়ে হাসছিল সেদিকে তাকালো। ও তাকানোর সাথে সাথে কালু মিয়া নিজেকে খবরের কাগজের বিপরীতে লুকিয়ে ফেলল। কিন্তু গুরবাজের চোখকে ফাঁকি দিতে পারল না কালু মিয়া। ও কটমট দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে থাকলো। ওদিকে রাত এবার জোরেই হেসে ফেলল। হাসতে হাসতে ওর চোখ হঠাৎ গুরবাজের দিকে চলে গেল, যে এখনও কঠিন দৃষ্টিতে কালু মিয়ার দিকে তাকিয়ে আছে। রাতের নজর সবেমাত্র গুরবাজের দিকে ভালোভাবে চলে গেল। সত্যি আজ কোনো পুলিশ ওর সামনে দাঁড়িয়ে নেই, বরং সাধারণের মধ্যে একজন অসাধারণ পুরুষ ওর সামনে বসে আছে। প্রথমবারের মতন রাতের মনে হলো ছেলেটা দেখতে খুব একটা খারাপ না। যদিও সেটা 1 মিনিটের মতন মনে হলো। গুরবাজ ওর দিকে তাকাতে রাত আশ্চর্যজনক এক কথা বলে উঠল। ও, আপনি তাহলে মানুষ? গুরবাজের কঠিন মুখটা মুহূর্তেই আহামক হয়ে গেল। মানে এমন একটা প্রশ্নের কি উত্তর দেওয়া উচিত সেটা ওর জানা নেই। জন্মের পর এমন প্রশ্ন কেউ করেনি তো, তাই কোনো অভিজ্ঞতা নেই। তবুও সে নিজেও অদ্ভুত একটা উত্তর দিল। এতদিন বাবা বলতো আমি নাকি গন্ডার। আমিও জানতাম না যে আমি একজন মানুষ। আমার আসল পরিচয় জানানোর জন্য তোমাকে জাজাকিল্লা রাতের দিকে। এবার রাত থতমতন খেয়ে গেল। ও ইচ্ছা করে প্রশ্নটা করেনি, হুট করে বিনা অনুমতিতে মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। ও সম্পূর্ণ নির্দোষ। ওদের এমন উদ্ভব পরিস্থিতিতে হঠাৎ কোথা থেকে নিলয় হন্তদন্ত হয়ে রাতের সম্মুখে এসে বলতে লাগলো, আমার সতীন বানানোর জন্য উঠে পড়ে লেগেছো দেখছি। রাত হঠাৎ এমন প্রশ্নে কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। নিলয় রাগত মুখে রাতের দিকে তাকিয়ে আছে। ওর নজর এখনও গুরবাজের দিকে যায়নি। ওর কনফিউশন ক্লিয়ার করার আগেই ও পুনরায় বলতে লাগলো, এই জন্যই আমার ফোন ধরছিলে না তাই না? সেদিন ওই পুলিশের সৌন্দর্যের কি প্রশংসাই না করলে, এখন আবার নতুন আরেকজনের প্রশংসা করতে এসেছ? কথাটা বলতে বলতে নিলয়ের ঠোঁট উল্টে আসলো। কান্না করার পূর্ব মুহূর্তে যেমন অবস্থায় তেমন আর কি। ও কম্পিত গলায় বলতে লাগলো, আমি প্রতিদিন জিম করে এত সুন্দর বডি বানালাম, কিন্তু তুমি আমার প্রশংসা করো না। ওয়াই? আই ওয়ান্ট টু নো। গুরবাজ বসা থেকে উঠে নিলয়ের সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলো, রিল্যাক্স ব্রাদার, কি সমস্যা তোমার? আমার বউয়ের কাছে নালিশ করে লাভ আছে? গুরবাজকে দেখে নিলয়ের অস্থির সত্তা শান্ত হয়ে গেল। ও ভ্রুকুচকে এক পলক গুরবাজের দিকে তাকালো তো এক পলক রাতের দিকে তাকালো। ওর অবস্থা দেখে গুরবাজ বলতে লাগলো, এটা আমারটা, তোমারটা বাড়িতে আছে, সেখানে গিয়ে অভিযোগ জানাও। বিয়ে করতে চাচ্ছ অথচ নিজের বউকে চেনো না, এটা ভীষণ লজ্জার কথা। নিলয় থতমত খেয়ে গেল। পর মুহূর্তে ও গলা খ্যাকারে দিয়ে বলতে লাগলো, কেমন লাগলো আমার অভিনয়? গুরবাজ ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে বলল। মানে? নিলয় দাঁত কেলিয়ে বলল, মানে আমি ইচ্ছে করেই এমন করছিলাম, দেখলাম তোমরা চমকে গেলে ঠিক কেমন লাগে। রাত দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, জোছনার মতোই নিজের ভুল ঢাকার জন্য আউল ফল লজিক দেখানো শুরু করেছে। ছ্যা! নিলয় কোনো মতে নিজের সম্মান হাতে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। ও আর যাই হোক ওই পুলিশের সাথে কোনোভাবেই হাঁটতে চায় না, তাই যান হাতে নিয়ে পালিয়ে এসেছে। ও আর একবার রেস্টুরেন্টের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ জমজ হয় ঠিক আছে, কিন্তু তাই বলে এতটা জমজ? কণ্ঠ, মুখ, হাঁটা চলা সব একই রকম, কোনো পার্থক্য নেই। শুধু সত্তাটাই আলাদা। তবে যাই বলো না কেন, ও আমার জ্যোৎস্না বেস্ট। কথাটা বলে নিলয় লাজুক হাসলো। হঠাৎ ওর মাথার মধ্যে এক নতুন চিন্তার উদ্যোগ হতেই ও ফটাফট ফোন বের করে জ্যোৎস্নাকে কল দিল। এবার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ হলো। রিসিভ হতেই নিলয় বলতে লাগলো, দেখা দেখির সুন্দর পর্ব শুরু হয়ে গেছে, অথচ আমাকে তুমি ডাকলে না। জ্যোৎস্না ভ্রুকুচকে বলল, মানে তোমার বোন আর ওই পুলিশ রেস্টুরেন্টে সুখ দুঃখের আলাপ করছে, আমরা করব না? এটা মানসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে জ্যোৎস্না। জ্যোৎস্না দাঁত কপাটি বের করে বলল, বাহ, ওরা কথা বলছে তাহলে? যাক, শুনে শান্তি পেলাম। আমি কি বললাম আর তুমি কি বলছো? চলো না আমরাও একটু দেখা করি। জীবনের রাস্তা ছাড়া আর কোথাও তোমাকে দেখার সুযোগ আমার হয়নি। পারবো না, আমি 20টা আপেল নিয়ে বসেছি, এদের না খাওয়া পর্যন্ত শান্তি পাবো না আমি। নিলয় হতভম্ব হয়ে গেল।
তবুও ব্যঙ্গ করে বলল, বিষটা কম হয়ে গেল না? জানি কম হয়েছে, কিন্তু আজ একটু কম ক্ষুধে পেয়েছে তাই কম খাচ্ছি। নিলয় আহামুখ হয়ে গেল। ক্ষণকাল চুপ থেকে ও স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, নয়তো তোমাকে খাওয়াতে খাওয়াতেই আমি ফকির হয়ে যেতাম জোছনা। জ্যোৎস্না রাগত স্বরে বলল, ফোন রাখুন তো। এই দাঁড়াও, একটা প্রশ্ন ছিল। কি? তোমার কাছে আমি বড় না আপেল? জ্যোৎস্না তৎক্ষণাৎ জবাব দিল। নিঃসন্দেহে আপেল। নিলয়ের মুখে হাসি ফুটতেই ধরেছিল। আতে আপনি হবে ভেবে, কিন্তু আতে আপেল হওয়ায় ওর মুখটা পোড়া বেগুনের মতন চুপসে গেল। ওইদিকে জ্যোৎস্না ফোন কেটে দিয়েছে। নিলয় হতাশ শ্বাস ফেলে কান থেকে ফোন নামিয়ে বলতে লাগলো, আমার জীবনে আপেলও যে শত্রু হতে পারে সেটা কি জানা ছিল আমার? কেন যেন নিজেকে স্নো হোয়াইট মুভির স্নো হোয়াইটকে আপেল খাওয়ানো ডাইনোটা মনে হচ্ছে। ছি। কিছুদিন নিশ্চুপ থাকার পর আজ গালিব মেহতাব তার অতি অপ্রিয় ডাক্তারকে নিয়ে চলে আসলেন সিদ্দিকী পরিবারে। সেদিনের অপ্রীতিকর ঘটনার পর বিয়ের দিন তারিখ নিয়ে আলোচনা করার মতো মানসিক অবস্থায় কেউ ছিল না। শুধু গালিব মেহতাবই না, নিলয়ের বাবা এনামুল আহমদ আর ওর মা মিতু খাতুনও এসেছেন। গালিব মেহতাব ওনাদের সাথে সৌজন্যমূলক কথা বলেন। অতঃপর জোবায়ের সিদ্দিকীর সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলেন। এখানে শুধু বড়রাই আছে। জ্যোৎস্না রাত কলেজে, গুরবাজ আর নিলয় নিজেদের কর্মস্থলে। বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ওনারা খাবার খেতে খেতে খোঁজ গল্পে মেতে উঠলেন। সেই সময় জ্যোৎস্না রাত কলেজ থেকে ফিরে আসলো। এসে অনাকাঙ্ক্ষিত মানুষদের দেখে দু বোন থমকে গেল। যদিও জ্যোৎস্না একটু একটু লজ্জা পাচ্ছে, কিন্তু রাতের ভীষণ ভয় করছে। ও এখনও গুরবাজকে মেনে নিতে পারেনি। মেয়েদের দিকে নজর যেতে জোবায়ের সিদ্দিকী গাল প্রশস্ত করে হেসে বললেন, এই তো আমার আমাবস্যা, রাত চলে এসেছে। ওনার কথা শুনে এক সেকেন্ড চুপ থেকে সকলে মাথা নিচু করে হাসতে লাগলো। অবশ্য জ্যোৎস্না হাসছে না। ও কটমটো দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে আছে। গালিব মেহতাবের হাসতে হাসতে শ্বাস টান উঠে ধরল। গালিব মেহতাবের হাসতে হাসতে শ্বাস টান উঠতে ধরল। তা দেখে ডাক্তার মনসুর উত্তেজিত হয়ে বলতে লাগলো, স্যার শ্বাসকে আদর করে ডাকুন আর বলুন যে শান্ত হয়ে যাও, তাহলে দেখবেন শ্বাস নর্মাল হয়ে গেছে। গালিব মেহতাব বুকে হাত দিয়ে কটমটো দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, যেখানে তোমার বউ আমার কথা শোনেনি সেখানে শ্বাস শুনবে বুঝবুক? শুনতেও তো পারে স্যার, শ্বাস তো আর মেয়ে মানুষ না। ওপরে গম্ভীর মুখ করে থাকলেও এই প্রথমবার মনসুরের কথায় গালিব মেহতাব সম্মত হলেন। এসব আবোল তাবোল কথা বললেও মনসুর খুব ভালো মতো গালিব মেহতাবের চিকিৎসা করে। কিন্তু এই হুটহাট শ্বাস টান উঠে গেলে এসব কথা বলে ওনার মনোযোগ ভাইব্রেট করার চেষ্টা করেও, এবং এতে কাজও হয়। নাইমা রহমান নিজের স্বামীর প্রতি প্রচণ্ড হতাশ। এই নাম ভুলে যাওয়ার রোগ সেই বিয়ের পর থেকে দেখছেন তিনি। ওনাকে যে কত অদ্ভুত অদ্ভুত নামে ডাকতো সেসবের কথা না তোলাই ভালো। উনি ভেবেছিলেন বাচ্চাদের নাম অন্তত ভুলবেন না, কিন্তু না, ওনাকে ভুল প্রমাণ করে দিয়ে জুবায়ের সিদ্দিকী নিজের বাচ্চাদের নামও মনে রাখতে পারে না। স্বামীর থেকে নজর সরিয়ে উনি মেয়েদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলতে লাগলেন, মেয়েরা দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। তোমাদের হবু শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলতে হবে তো নাকি? বিয়ের 3 তারিখ তো ঠিক করে ফেলেছি অলরেডি। রাতের জোয়াল ঝুরে গেল। ও কিছু বলতে যাবে তার আগেই জ্যোৎস্না ওকে টেনে উপরে নিয়ে গেল। ওর তো আর রাতের মতন বিয়ে করতে সমস্যা নেই। দু বোন চলে যেতে জোবায়ের সিদ্দিকী গলা খাকারি দিয়ে নিজের একটু আগের করা ভুল ঢাকতে বলে উঠলেন, তা আপনাদের মেয়েদের দেখছি না যে? গালিব মেহতা বুকে হাত দিয়ে চোখ বড় বড় করে বললেন, আমার মা, মেয়ে, বউ কেউ নেই। এনামুল মাহমুদও সমান হতভম্ব গলায় বললেন, ভাইজান, আমারও তো 2 ছেলে, মেয়ে নেই। নিলয় আর প্লাবন, আমাদের 2 মাত্র ছেলে। জোবায়ের সিদ্দিকী ইচ্ছাপূর্বক কাশার অভিনয় করতে লাগলেন। সামনের মানুষগুলোর আসল কাহিনী বুঝতে সক্ষম না হলেও নাইমা রহমান বেশ ভালোভাবেই বুঝলেন যে জোবায়ের সিদ্দিকী মেয়েরা বলতে গুরবাজ আর নিলয়কেই বুঝিয়েছে। মিথ্যা কাশি বন্ধ করে উনি বললেন, এই তো আপনাদের মনোযোগ আমার কথায় আছে দেখছি। আমি তো জানি যে আপনাদের মেয়ে নেই। মনোযোগ আকর্ষণ করার জন্য
এই কথা বলেছি আমি। ওনার কথা শুনে বাকিরা সামান্য হাসলেন। অন্যদিকে নাইমা রহমান দীর্ঘশ্বাস ফেলেন। এবার কোনো ভুল না করে জোবায়ের সিদ্দিকী বললেন। ছেলেরা কখন আসবে? এনামুল মাহমুদ বললেন। এতক্ষণে তো এসে যাওয়ার কথা, হয়তো কাজে ফেঁসে গিয়েছিল। ওনার কথা শেষ হলে গালিব মেহতাব বলে উঠলেন। আমার ছেলে সম্ভবত আসামিদের সাথে সময় কাটাচ্ছে। ওদের সাথে একটু সুখ দুঃখের আলাপ করা শেষ হলে চলে আসবে বলে আশা করা যায়। গালিব মেহতাবের কথায় একটু হাসবেন তার আগে সবার মনোযোগ আকর্ষণ করল সিঁড়ি বেয়ে নেমে আসা রাত সিদ্দিকী। ও লাল কালো সংমিশ্রণের একটা শাড়ি আর হিজাব পরেছে। ওর দিকে তাকিয়ে গালিব মেহতাব ও এনামুল মাহমুদ বলে উঠলেন। মাশাল্লাহ। মাশাল্লাহ। রাত মাথা নিচু করে সকলের সামনে চলে আসলো। দুই পক্ষই ওকে নিজের বৌমা ভাবছে। গালিব মেহতাব রাতের থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর বলে উঠলেন। 1 মিনিট ভাইজান, এটা আমার বৌমাও তো হতে পারে, তাই আপাতত চোখ সরিয়ে রাখুন। আমাদেরও বৌমাও তো হতে পারে, তো আপাতত আপনিও চোখটা সরিয়ে রাখুন। ওনাদের টানা হেঁচড়ার মাঝে জোবায়ের সিদ্দিকী মুচকি হেসে বললেন। আমার মেয়ে জিমকে শাড়ি পরলে এতটা সুন্দর লাগে। সকলে হতভম্ব চোখে ওনার দিকে তাকালেন। জিম এতক্ষণ কোথায় ছিল সেটা জানা নেই, কিন্তু ওর নাম উচ্চারণের 50 সেকেন্ডের মাথায়ও কোথা থেকে যেন তার বাবা সম্মুখে এসে কাটকাট গলায় বলল। বাবা, আমি বুঝে গেছি তুমি আপুদের আগে আমাকে বিয়ে দিয়ে দিতে চাও। ব্যাপারটা না, আমি মাইন্ড করব না। পাত্রী দেখা শুরু করে দাও আমার জন্য। ওর কথায় জোবায়ের সিদ্দিকী থতমত খেয়ে গেল। বাকিরা জোরে হেসে ফেলেন। মনসুর নিজে হাসার পাশাপাশি গালিব মেহতাবকেও আস্তে আস্তে হাসার পরামর্শ দিতে লাগলো, যেন ওনার আবার শ্বাসটা না ওঠে। জ্যোৎস্না সিঁড়ি বেয়ে নামতে নামতে বলতে লাগলো। খুব পেকে গেছিস তাই না? এখনো শার্টের বোতাম লাগানো শিখিসনি, আর তাতেই বোঝাচ্ছিস। ছে, আমি কি আর সাথে চাচ্ছি? বাবাই আমাকে বাধ্য করেছে। এখন তো আমার গুরুবাজ ভাইয়া আর নিলয় ভাইয়ার সামনে যেতে লজ্জা করে। মনে হয় ওদের না হওয়া বউ আমি। আরও একবার সবাই হেসে উঠল। মনসুরের কথাকে পাত্তা না দিয়ে গালিব মেহতাব জোরে জোরে হাসতে লাগলেন। অবশ্য শ্বাস টানা উঠেছে ফলশ্রুতিতে, কিন্তু উনি মনসুরকে সেটা বুঝতে দেননি। তবে নিজেকে আবার সামলে নিয়ে উনি এনামুল মাহমুদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন। আগেই বলেছিলাম এটা আমার বৌমা। আপনার বৌমা তো সবেমাত্র আসলো। এনামুল মাহমুদ আর কিছু বললেন না, শুধু মুস্কি হাসলেন। উনি একদম শান্তশিষ্ট একজন মানুষ, খুব বেশি কথা বলেন না উনি। ওদিকে জ্যোৎস্না রাতের পাশে গিয়ে বসলো। আজ ওদের দুজনকে আলাদা করা খুব কঠিন, কারণ দুজনেই একই শাড়ি একই হিজাব একইভাবে পরেছে। তার উপর আবার দুজনেই মাথা নিচু করে রেখেছে। অবশ্য জ্যোৎস্না লজ্জায় আর রাত ভয়ে। একটু পর নিলয় চলে আসলো। এসে বেচারা থমকে গেল। নিজের প্রিয় মানুষটাকে যেন নতুন রূপে দেখছেও, একদম লাজুক লাল টুকটুকে বইয়ের মতন। কিন্তু পর মুহূর্তে ওর মুগ্ধতা ভরা মুখমণ্ডল কুঁচকে গেল, কারণ দুটো লাজুক লতা বসে আছে। এর মধ্যে কোনটা ওর সেটাও ঠাউর করতে সক্ষম হচ্ছে না। নিজের হতভম্বতা কাটিয়ে ও বড়দের সালাম দিয়ে সকলের সাথে টুকটাক কথা বলে তার বাবা মায়ের পাশে বসে পড়ল। তারপর চোখ শুরু করে সামনের দুই ব্যক্তির দিকে তাকিয়ে থাকলো। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় কিনা দুজনের মধ্যে, কিন্তু কিছুই পেল না ও। মনে হচ্ছে জ্যোৎস্নাকে ফটোকপি করে আরেকটা জ্যোৎস্না বানানো হয়েছে। জ্যোৎস্না আর চোখে মাথা চুলকাতে থাকা দ্বিধান্বিত নিলয়কে দেখে ঠোঁট চেপে হাসতে লাগলো। একই শাড়ি পরার আইডিয়াটা ওরই ছিল। ও শুধু নিলয় বা গুরবাজকেও আজ দ্বিধায় ফেলতে চায়। সেদিন রাত এসে ওকে বলেছে সবটা। গুরবাজ কিভাবে রাতকে চিনতে পেল সেটাই অনুসন্ধান করতে চায় জ্যোৎস্না আজ। জ্যোৎস্না ছাদে চলে গেল কিছু সময়ের জন্য। আসলে ওর ভীষণ ক্ষুধা পেয়েছে। সকলের সামনে তো আর শান্তি মতন খাওয়া যাবে না, তাই ও ছলছাতুরি করে এদিকে চলে আসলো। শাড়ির আঁচলের নিচে আসার সময় কিছু ফল দিয়ে এসেছে ও। তবে হাত দুটো মেলে 3টার মতন আপেল আর একটা কমলা দেখে জ্যোৎস্নার ভ্রু কুঁচকে গেল। ও আফসোসের স্বরে বলে উঠল। এটুকু দিয়ে আমার পেটের এক কোণাও ভরবে না। তাড়াহুড়ো করতে গিয়ে যে এত কম ফল আনবো সেটা কি আর জানা ছিল আমার? হতাশ হলেও জ্যোৎস্না আপেল খেতে শুরু করলো। এই সময় গুরবাজের গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ালো।
ও গাড়ি থেকে নেমে ফোনটা বের করলো। গালিব মেহতাব বেশ কয়েকবার ফোন দিয়েছিল ওকে। ফোনের পাশাপাশি একটা মেসেজও দেখতে পেল সে। মেসেজ ওপেন করে সে দেখলো সেখানে লেখা, আমার বৌমা আজ শাড়ি পরেছে, দেখতে চাইলে আয়, না চাইলে আসামের সাথে শুয়ে থাক। গুরবাজ কপাল কুঁচকে মেসেজটার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে ফোনটা পকেটে পুরল। হঠাৎ ছাদের দিকে নজর যেতেই ওর কুঞ্চিত ভ্রুযুগল সোজা হয়ে আসলো। বাবার কথা ভুলে গিয়ে মুগ্ধ হয়ে ছাদে থাকা শাড়ি পরিহিত রমণীটির দিকে তাকিয়ে থাকলো। ও দ্রুত পথে ভেতরে প্রবেশ করলো। তারপর আশেপাশে খুব একটা নজর না দিয়ে সোজা গিয়ে হবু শ্বশুর শাশুড়িকে সালাম দিল। তারপর খোলা হাওয়ায় মন ভরে উপভোগ করার মিথ্যা অজুহাত দেখিয়ে চটজলতি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো ছাদে যাওয়ার উদ্দেশ্যে। ও এতটাই অন্যমনস্ক ছিল যে রাতকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলল, সাইড প্লিজ শালিকা। গুরবাজ চলে গেল। রাত অবাক চোখে কিছুক্ষণ ওর গমন পথের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল। সেদিক থেকে চোখ সরিয়ে রাত বড়দের চা দিতে লাগলো। ওইদিকে নিলয় এবার 100% শিওর যে এটাই ওর জ্যোৎস্না। পুলিশ যেহেতু ওপরের জনের কাছে গিয়েছে তাহলে আর কোনো সন্দেহই রইল না। রাত সকলকে চা দিতে দিতে নিলয়ের সম্মুখে চলে গেল। সামান্য হেসেও একটা কাপ ওর হাতে দিয়ে দিল। নিলয় চায়ের কাপ নিয়ে ভ্রু নাচিয়ে রাতকে চোখ মারল। এতে করে রাত থতমত খেয়ে গেল। তাই ও চটজলদি নিলয়ের সামনে থেকে চলে গেল। সকলকে চা দেওয়া শেষে রাত পুনরায় নিজের আসনে গিয়ে বসলো। কিন্তু নিলয়ের দিকে চোখ যেতেই ওর ভ্রু কুঁচকে গেল। নিলয় ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। 1 সেকেন্ডের জন্য চোখের পলক ফেলছে না সে। রাত তাকাতে নিলয় ওকে ফ্লাইং কিস ছুটে দিল। রাতের চোখ ছানা বড়া হয়ে গেল। ও তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ভুলেও দ্বিতীয়বার আর ওর দিকে তাকালো না। ওর ইচ্ছে হচ্ছে গলা ফাটিয়ে বলতে, কিন্তু বড়দের সামনে ও কিছুই বলতে পারছে না। আর না পাচ্ছে ইশারায় নিলয়ের ভুল ভাঙিয়ে দিতে। কেননা তাকানোর সাথে সাথে একটা ফ্লাইং কিস ওর দিকে লাফাতে লাফাতে চলে আসছে। এই আমি সেই আমি না, আর সেই আমি এই আমি না। প্লিজ পুট ইউর নজর অন্য জায়গায়। গুরবা ছাদে গিয়ে থেমে গেল। ওর বুকটা ধরাস ধরাস করছে। গালিব মেহতাবের মতো বুকে হাত দিয়ে হৃদয়টাকে নমনীয় করার চেষ্টা করে ও এক পা করে এগিয়ে গেল। ওদিকে জ্যোৎস্না অপর মুখ হয়ে গোগ্রাসে আপেল আর কমলা গিলছে। গুরবাজ ঠিক তার 4 কদম দূরত্বে গিয়ে থেমে গেল। তারপর গলা খ্যাকেরে দিয়ে বলল, এই যে আমার বাচ্চার মাম্মা, আমাকে কি একটু মনে জায়গা দেওয়া যাচ্ছে না? তুমি তো আমার হৃদয়ে বড় একটা জায়গায় নিজের মালিকানার প্রতিষ্ঠিত করেছ, তাহলে আমাকে কেন দিচ্ছ না? জ্যোৎস্নার মুখ থেকে আপেলের টুকরোটা পড়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। পুরো বিষয়টা হজম করতে ওর পাক্কা 1 মিনিট লাগলো। পর মুহূর্তেই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চলে আসলো। অপর দিকে মুখ করে রেখেই ও কণ্ঠটা নরম করে বলল, আপনার কথাই একটু ভুল ছিল, তাই জায়গা দিতে সময় লাগছে। গুরবাজ ভ্রু কুঁচকে বলল, এ যে বাচ্চার মাম্মা বলে ডাকলেন, কিন্তু আমাদের তো বাচ্চাই নেই। আমাকে আগে নিজের ঘরণী বানিয়ে নিন, তারপর ভেবে দেখব বাচ্চার কথা। জ্যোৎস্না মিটমিট করে হাসতে লাগলো। রাতকে আর একটু ফাঁসানোর জন্য ও বলতে লাগলো, একটা সত্যি কথা বলি, বলো। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি আমার স্বপ্নে দেখা রাজকুমারের মতোই। গুরবাজের মনটা মুহূর্তেই নেচে উঠল যেন। উত্তেজনায় ওর গলা কাঁপতে লাগলো। ওর অবস্থা নিজ চোখে দেখার জন্য জ্যোৎস্না পিছু করল। তবে জ্যোৎস্না সেই দৃশ্য উপভোগ করতে পারত না, কারণ ওকে দেখতেই গুরবাজের পিঠে চমকে উঠল। গালিব মেহতাবের মতন বুকে হাত দিয়ে ও থমথমে গলায় বলল, সর্বনাশ, আমি তোমাকে রাত ভেবেছিলাম। জ্যোৎস্না বেশ চমকে উঠল। ও অভিনয় করা বাদ দিয়ে বলতে লাগলো, কিভাবে চিনলেন দুলাপ্রু? এত কষ্টে নিজের সত্তাকে লুকিয়ে রাখলাম, তবুও ধরেই ফেললেন। যাক, সে কথা। আপনার চোখ দুটো আমার টিউবলাইটকে দান করা যায় না দুলাপ্রু? সকলের হাসি ঠাট্টায় ড্রয়িং রুমে গম গম করছে, কিন্তু রাত থতমত মুখে মাথা নিচু করে রেখেছে। নীলাজ কোনোভাবেই থামছে না। এমন সময় গুরবাজ হন্তদন্ত হয়ে নিচে নেমে আসলো। ওর মুখটাও থতমত হয়ে আছে। তবে নিলয়কে দেখতেই ওর চোখ মুখ কুচকে গেল। ও ধীর কদমে নিলয়ের পাশে গিয়ে বসলো। অতঃপর ওর দিকে একটু ঝুঁকে গলা খ্যাঁকড়ে দিয়ে বলল, জানি আমি তোমারটার সাথে ভুল করে ফ্লার্টিং করে ফেলেছি, তাই বলে তুমি আমারটাকে এভাবে কোন নজর দিবে? আচ্ছা, সত্যি বলছে, আমি জ্যোৎস্নাকে রাত ভেবে ওসব না বললে তোমার এই কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে কারণ বাজারে বসিয়ে ভিক্ষা করাতাম। নিলয় চমকে উঠল গুরবাজের ঠান্ডা গলায় বলা কথা শুনে। ও তৎক্ষণাৎ বলে উঠল, এ এটা রাখো।
তোমার জ্যোৎস্নাকে কখন এত ভদ্রভাবে বসে থাকতে দেখেছ? না, আসলে কোনো অবস্থাতেই ওকে ওরকম দেখিনি। গুরবাজ কপাল কুঁচকে ওর দিকে তাকালো। তা দেখে নিলয় হতাশ কণ্ঠে বলল, তোমার শালিকা আমাকে আগে পাত্তা দিত না, অবশ্য এখনও দেয় না। রাস্তাঘাটে চুপচুপ করে আমি ওকে একটু দেখতাম। গুরবাজ গা ছেড়ে দিয়ে বসে নিজেও হতাশ শ্বাস ফেলে বলল, পাত্তা তো আমিও পাই না। এই দুই বোন পাত্তা না দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে আমাদের পাত্তাহীনতায় ভোগাতে চাচ্ছে। দুজনে সমানতালে দীর্ঘশ্বাস ফেল। তবে একটু পর গুরবাজ শটানে সোজা হয়ে বসে কাটকাট গলায় বলল, তুমি যদি জ্যোৎস্নাকে ভালো মতো অবজার্ভ না করে থাকো, তাহলে তুমি কাকে পছন্দ করো বলো তো? নিলয় গুরবাজের চাহনি দেখে খানিকটা ঘাবড়ে গেল। তবে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে ও বলে উঠল, প্লিজ ডোন্ট গিভ এমন নজর। আমি জ্যোৎস্নাকেই চাই। সামনাসামনি না দেখতে পেলেও ফোনে দু একটা কথা বলে বুঝেছি যে ও ভীষণ চঞ্চল, আর ওর বৈশিষ্ট্য রাতের একদম বিপরীত। বলে রাখা ভালো, আমার চঞ্চল মানুষ বেশি পছন্দ। গুরবাজ নিজের সন্দেহকে লাথি মেরে বিদায় করল এবং মাথা নিচু করে রাখা রাতের দিকে নজর দিয়ে বলল, আর আমার শান্ত সাগরের মতো নীরব মানুষ বেশি পছন্দ। নিলয় ওর দিকে তাকিয়ে অস্পষ্ট হাসল। অতঃপর বসা থেকে উঠে ও ধীর কণ্ঠে বলল, ভাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আর আমি আমারটার মন পাওয়া যায় কিনা তা অনুসন্ধান করতে গেলাম। বলে নিলয় সিঁড়ির দিকে চলে গেল। বড়রা না শুনতে পেলেও রাত নিলয়ের কথা শুনতে পেল, তাই ও চকিতে মাথা তুলে তাকালো। তবে তাকানোর সাথে সাথেই গুরবাজের মুখটা নজরে আসলো তার, যে ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সেই চাহনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রাত। অবশ্য নজর সরিয়ে নেওয়ার আরও একটা কারণ আছে। রাতের ভীষণ রাগ লাগছে এই ভেবে যে গুরবাজ ওকে শালিকা বলেছে। রাতে নজর সরিয়ে নেওয়ার মধ্যে একটা অভিমান খুঁজে পেল গুরবাজ, এবং অভিমানের সম্ভাব্য কারণ কী হতে পারে সেটাও তৎক্ষণাৎ মাথায় চলে আসলো তার। চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠল যখন গুরবাজ পাশ কাটিয়ে যাওয়ার সময় একজনকে শালিকা সম্বোধন করেছিল, যে হতভম্ব চাহনিতে ওর দিকে তাকিয়েছিল। কিন্তু গুরবাজ সেই চাহনি তখন বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারছে। তাই ভীষণ লজ্জা লাগতে লাগলো ওর নিজের কাছে বিষয়টা। গুরবাজ গলা খাঁকিয়ে দিয়ে রাতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। এতে কাজও হলো। রাত চোখ তুলে তাকিয়েছে। ও তাকাতেই গুরবাজ ওকে ইশারায় বাগানের দিকে যেতে বলল। অবিশ্বাস্যভাবে রাত গুরবাজকে মুখ ভেঙিয়ে আবারও মাথা নিচু করলো। ও বিড়বিড় করে বলতে লাগলো, যে নিজের বউকে চেনে না তাকে শালিকা বলে ডাকে, সেই মানুষের কথা কেন শুনবো? আপনাকে বিয়ে না করার দুইটা কারণের সাথে আরও একটা কারণ যুক্ত হলো। আপনি পুলিশ, আপনি হাসেন না, আর আপনি নিজের বউকে চিনেন না, তাকে শালিকা বলে ডাকেন। রাত গম্ভীর মুখে বসে থাকলো। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ওর রাগ বেড়ে চলেছে, কিন্তু নিজের অবস্থার দিকে মনোযোগ যেতেই ও খানিকটা থতমত খেয়ে গেল। গুরবাজ ওকে কি বলল না বলল এতে তো ওর কোনো যায় আসে না। তাহলে এত অভিমান জন্মেছে কেন? রাতের থেকে অপ্রত্যাশিত আচরণ পেয়ে গুরবাজ হতভম্ব হয়ে গিয়েছে। তবে নিজেকে সামলে ও গলা খাকারি দিয়ে বড়দের মনোযোগ আকর্ষণ করলো। সবে ওর দিকে তাকাতে ও শান্ত গলায় বলল, আমি আপনার মেয়েকে নিয়ে একটু বাগানে গেলাম। কথাটা বলা শেষ করে গুরবাজ বাগানের দিকে হাঁটা দিল। এবার রাতের ইচ্ছা না থাকলেও যেতে বাধ্য হলো, যেহেতু সবাই ওর দিকে তাকিয়ে আছে। এই লোক যে কতটা দুরন্ত সেটা রাত হাড়ে হাড়ে টের পেল। ওদিকে জুবাইর সিদ্দিকী হাসি মুখে বলে উঠলেন, আচ্ছা, নিয়ে যাও। উনি বাক্য সম্পূর্ণ করতে পারলেন না। জিমের হুঙ্কার করে ডাকা সম্বোধনে জুবাইর সিদ্দিকী গলা খাঁকিয়ে দিয়ে অযথা এদিক ওদিক তাকাতে লাগলেন। গুরবাজ অপর মুখ হয়ে বাগানের এক সাইডে দাঁড়িয়ে আছে। রাত গুটি গুটি পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ওর অস্তিত্ব টের পেলে গুরবাজ পেছন ঘুরে তাকালো এবং লজ্জিত ভঙ্গিতে বলতে লাগলো, আমি আসলে তখন মনোযোগ দিইনি তোমার প্রতি, তাই চিনতে পারিনি। বারবার মেসেজ আমাকে কনফিউজ করে ফেলেছিল আফওয়ান। রাতের ভিতরকার সেই চিনচিনে রাগটা এখনো সজাগ আছে। সেই রাগের প্রভাবে রাত কাটকাট গলায় বলল, আমি তো কোনো কৈফিয়ত চাইনি। কিন্তু আমি কৈফিয়ত দিতে চাচ্ছি। আমি কোনো সন্দেহ রাখতে চাই না আমাদের মাঝে। আমার যায় আসে না, আপনি যা ইচ্ছা করুন, আমার তাতে কি? আমি তো আপনাকে বিয়েই করতে চাই না। গুরবাজ হঠাৎ করে স্থির হয়ে গেল। শান্ত দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে থাকলো। রাত স্বাভাবিক মুখভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে আছে। আরও 1 মিনিট নীরবতার পর গুরবাজ তার ছেলের হাসি এসে বলতে লাগলো, আমি কি বোকা, তাই না?
যেখানে আমার নিজের মা আমাকে ভালোবাসা দেওয়ার ভয় সে ছোটবেলা আমাকে আর বাবাকে ফাঁকি দিয়ে পরকালে পাড়ি জমিয়েছে, সেখানে তুমি ভালোবাসা দেবে এটা ভাবলাম কিভাবে? রাত সচকিতে গুরবাজের দিকে তাকালো। ওর মুখটা কেমন অসহায় ভাব গ্রহণ করেছে তা দেখে রাতের প্রচণ্ড খারাপ লাগলো। ও তো ওটা অভিমান থেকে বলেছিল। এখন ওর বিয়ে করতে কোনো সমস্যা নেই, তবে এটা সত্যি যে গুরবাজের প্রতি এখনও ওর কোনো অনুভূতি জন্মায়নি, তাই বলে বিয়ে করবে না এটা ওর ভাবনায় আসেনি। গুরবাজ হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল, আমাকে ডিউটিতে যেতে হবে, সবাইকে জানিয়ে দিও আমি গেলাম। বলে গুরবাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে রাতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। লোকটা যে ভীষণ কষ্ট পেয়েছে সেটাও ভালোভাবেই বুঝে গেল। গুরবাজ চলে যাওয়ার আরও কিছুক্ষণ পর নিলয় আর জ্যোৎস্না নিচে নেমে আসলো। এই এতটা সময় নিলয় অনেক পরিশ্রম করেছে জ্যোৎস্নাকে একটু বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নিতে। অবশ্য জ্যোৎস্না রাজি হচ্ছিল না। শেষে নিলয় ওকে আপেলের লোভ দেখিয়ে বাইরে যেতে সম্মত করেছে। ড্রয়িং রুমে এসে বড়দের থেকে অনুমতি নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়ল। রাস্তায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা হাঁটতে লাগলো। নিলয় আর চোখে বোরকা পরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে মনে মনে বলল, শালা আপেল, তুই দেখি অনেক কাজের। তুই সতীন না হয়ে বন্ধু হয়ে যাবি সেটা ভাবতেই পারিনি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ জ্যোৎস্না বলে উঠল, এই শুনুন, দুলাব্রত আমাকে রাত ভেবেছিল, আপনি রাতকে আমি ভাবেননি তো? ওর প্রশ্নে নিলয় থতমত খেয়ে গেল। ও ভেবেছে সাথে টপটপ ফ্লাইং কিসও ছুঁড়েছে। ছ্যা, এটা জ্যোৎস্নাকে বললে ওরা আর রক্ষে থাকবে না, তাই ও গলা খেকেড়ে দিয়ে প্রচণ্ড ভাব নিয়ে বলল, পাগল হয়েছ? আমি কি তোমার তোলাপ্রচে নিজের বউকে চিনব না? জ্যোৎস্না চোখ সরু করে নিলয়ের দিকে তাকালো। নিলয় সে চাহনির দিকে তাকাতে পারল না। ও নজর লুকিয়ে ইচ্ছাপূর্বক অন্য দিকে তাকাতে লাগলো। আরও কিছুক্ষণ চোখ সরু করে তাকানোর পর জ্যোৎস্না চোখ সরিয়ে নিয়ে কাট কাট গলায় বলল, আচ্ছা, রাতের থেকেই না হয় শুনবো। নিলয় এবার ফ্যাসাদে পড়ে গেল। তাই ও পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার জন্য বলে উঠল, চলো পার্কে যাই, ওখানে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পারবো। জ্যোৎস্না গম্ভীর মনোযোগে নিলয়ের দিকে এক পলক তাকিয়ে থেকে বলল, ওকে। দুজনে পার্কে চলে আসলো। একটা বেঞ্চে গিয়ে বসলো ওরা। আসলে প্রকৃতির রূপ দেখে জ্যোৎস্নার মনটা ভালো হয়ে গেল, তবে ক্ষুধাটাও পেল ভীষণ। তাই ও নিলয়কে বলল, এই যে আমার আপেল কোথায়? নিলয় প্লাবনকে আপেল আনার জন্য মেসেজ দিচ্ছিল। জ্যোৎস্নার প্রশ্ন শুনে ও চকিতে ওর দিকে তাকিয়ে বলল, অর্ডার দিয়েছি, এসে পড়লই বলে। আমি টাটকা আপেল চাই, বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, টাটকা আপেলই পাবে। জ্যোৎস্না কপাল কুঁচকে কিছুক্ষণ নিলয়ের দিকে তাকিয়ে থেকে পুনরায় প্রকৃতিতে ডুব দিল। কিন্তু পেট যে সায় দিচ্ছে না, ও তো এমনিই খেতে চাচ্ছে। ক্ষুধা সহ্য করতে না পেরে জ্যোৎস্না বলতে লাগলো, এই এখনো আসছে না কেন? রিল্যাক্স, যাকে অর্ডার দিয়েছি সে তো আর উড়ে উড়ে আসছে না, তাই না? একটা হেলিকপ্টারও নেই যে সেখানে চলে আসবে। তার উপর থাকলেও ল্যান্ড করার মতো জায়গা নেই। যদিও ওপর থেকে ছুড়ে দিলে আমি ক্যাচ করে নিতে পারতাম। নিলয় আহাম্মক হয়ে বলল, এটা বাংলাদেশ, এখানে এত বড় লোক দোকান আছে বলে মনে হয়? অবশ্য তুমি চাইলে আমি একটা দোকান খুলতে পারি। জ্যোৎস্না মুখ ভেঙচি কেটে বলল, যে টিউবলাইট ফ্যাচ ফ্যাচ করে কাঁদে সে এত আত্মবিশ্বাস কোথায় পায়? নিলয় থতমত খেলেও গলা খেকেড়ে দিয়ে বলে উঠল, আমি ইচ্ছে করে কাঁদি, কাঁদলে চোখের সমস্ত রোগ জীবাণু বেরিয়ে যায়। ওকে? জ্যোৎস্না হেসে ফেলে বলল, টিউবলাইটের লজিক টিউবলাইটের মতোই। ওর হাসির মাঝে 4-5 জনের একদল ছেলের মধ্য থেকে একজন বলে উঠল, মামনি, আমাদের সাথে চলো, তোমাকে হেলিকপ্টার করে ঘুরিয়ে নিয়ে বেড়াবো আর ভালোবাসাও দিব। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ছেলেটা আবারও বলে উঠল, তোমার পছন্দ এত খারাপ কেন? এমন হ্যাংলা ছেলের সাথে তোমার কি? তুমি আমার মতো ছেলের বিছানায় থাকার যোগ্য। চলো একটা ট্রায়াল দেখাই। বলে ছেলেটা কুৎসিতভাবে হাসলো। ওর সাথে ওর সাঙ্গপাঙ্গগুলোও হাসলো। জ্যোৎস্নার মুখটা থতমতন হয়ে গেছে, সাথে ভীষণ কান্নাও পাচ্ছে এত বিশ্রী কথা শুনে। ও অস্পষ্ট স্বরে নিলয়কে বলল, চলুন এখান থেকে যাই। নিলয় অত্যন্ত গম্ভীর গলায় বলল, কেন? এটা ভালো না, প্লিজ এখান থেকে চলুন। কথাটা বলার সময় ওর গলা কেঁপে উঠল আর চোখ ছলছল করে উঠল। তা দেখে নিলয়ের মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। ও জ্যোৎস্নাকে বলতে লাগলো,
তুমি এখানে বসে থাকো, আমি আসছি। কথাটা বলে ও ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। তা দেখে জ্যোৎস্নার ভয়ে বুক ধুকপুক করতে লাগলো। নিলয়কে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে লিডার ছেলেটা হাসতে হাসতে বলল, ও বাবা, রেগে গেছো? এই এই, ছেলেটা রেগে গেছে। তোমরা ভয় পাওয়ার অভিনয় করো। বলে ওরা ভয় পাওয়ার অভিনয় করে পর মুহূর্তেই জোরে জোরে হাসতে লাগলো তারা। নিলয় ছেলেটার মুখোমুখি এসে দাঁড়ালো। অতঃপর নিজেও এক পলক হেসে ওর গাল বরাবর একটা ঘুষি দিল। সেই ঘুষির ভার এতটাই ছিল যে ছেলেটা মাটিতে পড়ে গেল। ওর দুনিয়া যেন দুলতে লাগলো। তা দেখে জ্যোৎস্নার পাশাপাশি বাকি ছেলেগুলোর চোখগুলোও বড় বড় হয়ে গেল। নিলয় থামল না। ও মাটিতে পড়ে থাকা ছেলেটার ওপর ঝুঁকে ওর মুখে এলোপাতাড়ি ঘুষি মারতে লাগলো। বাকি ছেলেগুলো এবার ভয় পেয়ে গেল। ওরা নিলয়কে আটকানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। নিলয় একের পর এক ঘুষি মেরেই চলেছে আর বলছে, যে মুখ দিয়ে খারাপ কথা বলে আমার জ্যোৎস্নার চোখে পানি এনেছিস, সেই মুখ আমি ভেঙে দিব। অবস্থা বেগতিক দেখে জ্যোৎস্না হতভম্ব হয়ে ওর দিকে এগিয়ে এসে ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, প্লিজ থামুন, ও মরে যাবে যে। মরলে মরুক, ওর জন্য মৃত্যুই উপযুক্ত। ওই থামুন প্লিজ। ও থামছে না। জ্যোৎস্না দিশেহারা হয়ে পড়ল। পার্কে খুব একটা ভিড় নেই, তাই সাহায্যও নিতে পারবে না ও। জ্যোৎস্না নিলয়ের কলার টেনে বলল, এই নিলয়, হয়েছে তো, থামুন এবার। নিলয় এবার থেমে গেল। ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই প্রথমবার জ্যোৎস্নার মুখে নিজের নাম শুনে ও থামতে বাধ্য হলো। ছেলেটাকে আধমরা অবস্থায় ফেলে রেখে ও হাত উঁচিয়ে বলল। জ্যোৎস্না ওকে টানতে টানতে নিয়ে গেল। বাকি ছেলেগুলো নিজের বসকে গিয়ে আগলে নিল। নিলয়ের হাত থেকে রক্ত ঝরছে। তা দেখে জ্যোৎস্না উত্তেজিত হয়ে বলল, হায় আল্লাহ, আপনার হাত থেকে তো রক্ত পড়ছে। নিলয়ের মুখটা এখনও কঠিন হয়ে আছে। ও কাটকার গলায় বলল, যার ছড়ার সে ছুড়বে, তুমি চুপচাপ হাঁটো। জ্যোৎস্না হাঁটল না। ও দোকান থেকে একটা ব্যান্ডেজ কিনে এনে নিলয়কে এক জায়গায় বসিয়ে দিয়ে ওর হাত ব্যান্ডেজ করে দিতে লাগলো। হঠাৎ জ্যোৎস্নার নিলয়ের দিকে চোখ যেতেই সে দেখলো ওর মুখটা লাল বর্ণ ধারণ করে আছে। তবে এটা রাগের জন্য না, বরং ও লজ্জায় লাল হয়ে আছে। তা দেখে জ্যোৎস্নার হাসি পেল। ও গলা খেকেড়ে দিয়ে বলল, আমার টিউবলাইটের দুটো অজানা রূপ দেখলাম আজ। এক, এতটা ভয়ঙ্কর যে হতে পারে সেটা ভাবিনি। দুই, আপনি লজ্জা পেলে আপনার মুখ আর কান লাল হয়ে যায়। ছ্যাঃ। নিলয় নিজের স্বভাবে ফিরে এসে বলল, যা দুষ্টু, রাস্তাঘাটে কেউ এইভাবে হাত ধরে আমার বুঝি লজ্জা করে না? তুমি নির্লজ্জ হয়ে গেছো জ্যোৎস্না। প্রকৃতি আজ শান্ত রূপ ধারণ করেছে। গাছে গাছে বাসা বাঁধা পাখিরা শান্ত। বাতাস যেমন শান্ত, তেমনি শান্ত হয়ে রাত সেই শান্ত প্রকৃতির প্রতি নজর দিয়েছে। নজর প্রকৃতির দিকে থাকলেও মন যে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছে তার। মন আর মস্তিষ্কে শুধু গুড়বাজের শেষোক্ত কথা আর ওর মলিন মুখখানা ঘুরপাক খাচ্ছে। প্রকৃতি দেখা থেকে অব্যাহতি নিয়ে রাত অবহেলায় পড়ে থাকা ফোনটার দিকে তাকালো। একজনকে ও ফোন দিতে চাচ্ছে, কিন্তু কোথায় যেন একটু দ্বিধা কাজ করছে তার। বারবার ফোনে হাত দিতে ধরেও থেমে গেল সে। অবশেষে ফোনটা হাতে নিল ও, কিন্তু যাকে ফোন দেওয়ার কথা তাকে দিচ্ছে না। ফোনের স্ক্রিনে পুলিশ নামটা জ্বলজ্বল করছে। রাত সেই সেভ করা নাম্বারটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। কয়েকবার হাতটা কল অপশানে চলে গেলেও শেষ মুহূর্তে হাতটা সরিয়ে নিয়েছে রাত। এসব দোনামোনা করতে করতেই এখন 1 ঘন্টা চলে গেল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। হঠাৎ কোথা থেকে জ্যোৎস্না উড়ে এসে কল অপশানে ক্লিক করলো। রাত যার পরবনায় অবাক হয়ে বলল, এটা কি করলি? যেটা তোর করার কথা ছিল, ধাঁধা। রাত ফোন কেটে দেওয়ার চেষ্টা করতে ধরলেই জ্যোৎস্না ওকে আটকাতে লাগলো। ওদের দু বোনের ধস্তাধস্তির মাঝে ওদিকে ফোন রিসিভ হয়ে গেল। তা দেখে জ্যোৎস্না বাঁকা হেসে বলল, এবার সামলাও তুমি, আমি চললুম তাহলে। জ্যোৎস্না যেমন উড়ে এসেছিল তেমনি নাচতে নাচতে চলে গেল রুম থেকে। ওর গমন পথের থেকে চোখ সরিয়ে রাত কম্পিত হাতে ফোনটা নিজের কানে রাখলো। তবে কথা বলল না। অবশ্য গুড়বাজও এখনও কিছু বলছে না। এভাবে কয়েক মিনিট কেটে গেল। অতঃপর রাত বড় করে একটা শ্বাস নিয়ে নমনীয় কণ্ঠে বলল, শুনুন। পাকা 1 মিনিট পর গুড়বাজ গমগমে স্বরে বলল, হুম, আসলে আমি কি? আমি তখন ওভাবে বলতে চাইনি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু দিয়েছ। আমি তো ইচ্ছে করে বলেছিলাম, মন থেকে বলিনি। তো মনে কি ছিল?
আমি আপনাকে বিয়ে করতে চাই না, এটা সত্যি বলছি, মন থেকে বলিনি আমি। বুঝলাম, মন থেকে বলনি, এটা বাইরের কথা ছিল। আমি জানতে চাচ্ছি ভেতরের কথা কি ছিল। রাত হাঁসফাঁস করতে লাগলো, তবুও অস্পষ্ট স্বরে বলে উঠল, এর উল্টোটা। তার মানে আমাকে বিয়ে করতে চাও তুমি? রাতের অবস্থা বেগতিক হয়ে গেল। এই লোক ওকে কথার জালে ফাঁসাতে যাচ্ছে, আর ও ফেঁসেও যাচ্ছে। ওর থেকে জবাব না পেয়ে গুরবাজ কাটকাট গলায় বলল, বুঝেছি, সেটাও চাও না। তুমি শুধু চাও আমি যেন বিয়েটা ভেঙে দেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাই হবে, রাখছি। বলে গুরবাজ ফোনটা কেটে দিল। রাত থম মেরে বসে থাকলো। ওর হঠাৎ করে ভীষণ খারাপ লাগতে শুরু করলো। এইভাবে কয় মিনিট বসে থাকলো সেটা রাত জানে না, তবে তার বাবার ডাকে ওর ধ্যান ভাঙল। জোবায়ের সিদ্দিকী গম্ভীর গলায় বললেন, গুরবাজ ফোন দিয়ে এসব কি বলল? জিম, দ্রুত নিচে নেমে এসো। রাত বুঝে গেল জিম বলতে ওকেই ডাকছে ওর বাবা। তার মানে গুরবাজ বিয়েটা ভেঙে দিল? এত সহজে কিভাবে ভেঙে দিল বিয়েটা? না, রাত এসব আর ভাবতে পারছে না। ও তৎক্ষণাৎ গুরবাজের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং পড়তেই কলটি রিসিভ হলো। রিসিভ হতেই রাত কম্পিত গলায় বলে উঠল, সত্যি সত্যি বিয়েটা ভেঙে দিলেন? হ্যাঁ, তো সেটাই তো তুমি চেয়েছিলে। আমি তো তোমার ইচ্ছে পূরণ করলাম, এতেই সমস্যা? রাতের এবার চোখ ছলছল করে উঠল। ও ভেজা কণ্ঠে বলতে লাগলো, হ্যাঁ, সমস্যার কারণ আমি ওটা চাইনি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, ভালোবাসবো, সত্যি বলছি। তবু বিয়ে ভাঙবেন না প্লিজ। বলতে বলতে রাত কেঁদে ফেলল। ক্ষণকাল ওকে কাঁদতে দিয়ে গুরবাজ অস্পষ্ট এসে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, এই যে আমার বাচ্চাদের মাম্মা, কান্না থামাও আর বিয়ের প্রস্তুতি নাও। আমি 1 মাস পরের বিয়েটা ভেঙে দিয়ে সেটা পরশুতে এনেছি। রাত কান্না থামিয়ে হতভম্ব গলায় বলল, মানে? মানে কি? তুমি ভাবলে কিভাবে আমি তোমার সাথে বিয়ে ভেঙে দেব? না, কখনোই না। তুমি চাও আর না চাও, ভালোবাসো আর না বাসো, তবুও আমার বউ হয়েই থাকতে হবে। কিন্তু কি কিন্তু? তবে তোমার ভুল বোঝাবুঝির কারণে আমি তোমার এমন রূপ দেখব সেটা ভাবতে পারিনি। এবার তো আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেললাম। বাই দ্য ওয়ে, নিচে গিয়ে দেখো আসল কাহিনী কি। ভুলভাল ভেবে কান্না করো না। গুরবাজ ফোন কেটে দিয়ে মুচকি হাসল। কালু মিয়া পাশ দিয়েই যাচ্ছিল। ওর হাসির দিকে চোখ যেতেই ও আর্তনাদ করে উঠল। তা দেখে গুরবাজের মুখের হাসি মিলিয়ে গেল। ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা কালু মিয়া? কালু মিয়া ওর দিকে এগিয়ে এসে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, আপনি হাসতেও পারেন? গুরবাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ওকে দ্বিতীয় দফায় অবাক করে দিয়ে আবার হাসলো। তা দেখে কালু মিয়া আর্তনাদ করে বলতে লাগলো, স্যার, আপনার উপর জিন আসর করেছে। চুপ থাকো, এটা জিনের না, এটা আমার বাচ্চাদের মাম্মার আচর। বলে গুরবাজ মুচকি মুচকি হাসতে লাগলো। আর কালু মিয়া সেই হাসির দিকে তাকিয়ে ক্ষণে ক্ষণে হার্ট অ্যাটাক করতে লাগলো। তুমি গুরবাকে কি বলেছো? জোবায়ের সিদ্দিকীর হুঙ্কারে জিম ভয় পেয়ে গেল। ও ভেবেছিল রাত ভেবে হয়তো ওর নাম নিয়েছিল, কিন্তু এসে দেখলো ঘটনা পুরো উল্টো। জিম মনে মনে বলতে লাগলো, দোষ করলে জিমের নাম মনে হারাই না। জোবের সিদ্দিকী ওরফে বাবার। জোবায়ের সিদ্দিকী পুনরায় বলে উঠলেন, কি হলো, কথা বলছো না কেন? জিম অস্পষ্ট স্বরে বলল, কি বলেছি? নাইমা রহমান, জ্যোৎস্না আর রাতও হন্তদন্ত হয়ে সেখানে চলে আসলো। সবার হয়ে রাত ব্যস্ত কণ্ঠে বলে উঠল, জিম, ওনাকে কি বলেছে বাবা? কি বলেছে জানো? সবাই একযোগে বলল, না। 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 জোবায়ের সিদ্দিকী ভ্রু কুঁচকে ওদের দিকে 1 সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আমি বলছি। এই লিলিপুট গুরবাজকে বলেছে তাড়াতাড়ি আপুকে বিয়ে করে নাও। আপুর বিয়ে হলে আমার বিয়েটাও নিশিধারায় হয়ে যাবে। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে জিমের দিকে তাকালো। অবশ্য জিমও অবিশ্বাস্য দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। জোবায়ের সিদ্দিকী পুনরায় বলতে লাগলেন, এখন গুরবাজ বিয়ের ডেটও এগিয়ে এসেছে। ও পরশুই রাতকে বিয়ে করতে চায় এবং এটা নাকি ওর ফাইনাল ডিসিশন। এরই মাঝে জ্যোৎস্না বলে উঠল, কি রে জিম, আমার টিউব না মানে দ্বিতীয়জনকে বলিসনি? নাইমা রহমান গরম চোখে তাকাতেই জ্যোৎস্না থতমত খেয়ে মাথা নিচু করে ফেলল।
নাইমা রহমান কণ্ঠটা খাটো করে শুধুমাত্র ওকে শোনানোর জন্য দাঁতে দাঁত চেপে বললেন, নির্লজ্জ মেয়ে, মুখে কিছুই আটকায় না, একদম নিজের বাপের স্বভাব পেয়েছে। জ্যোৎস্না প্রথম দফায় লজ্জা পেলেও বাবার প্রসঙ্গ আসতে হেসে ফেলল সে। তা দেখে নাইমা রহমান পুনরায় কিছু বলতে যাবেন, তার আগে জিমের কথা শুনে উনি থেমে গেলেন। সত্যি বলছি, আমি গুরুবাজ ভাইয়ার সাথে কথা বলিনি, আমার কাছে ফোন নেই। তাহলে কি ও মিথ্যে কথা বলেছে? খবরদার, নিজের দোষ অন্যের ওপর চাপাবে না। সেদিন তুমি আমাকেও বলেছিলে যে তুমি বিয়ে করতে চাও। ওটা তো রাগের মাথায় বলছিলাম। তোমার রাগও আছে ছোকরা? যাক, সেটা পরে গবেষণা করা যাবে। তার আগে বিয়ের সমস্ত ব্যবস্থা করতে হবে। আমার সাথে চলো নাইম। ওনারা চলে গেলেন। পড়ে রইল 3 বাচ্চা। জ্যোৎস্না কাটকাট গলায় বলে উঠল, জিমের বাচ্চা, তুই আমার টিউবলাইটকে কেন ফোন দিলি না? আমি আর রাত একসাথে বিয়ে করব। জিম আত্মবিশ্বাসের সাথে বলল, আমি গুরুবাজ ভাইয়ার সাথে কোনো কথা বলিনি, বুঝেছ? ওদের দুজনকে একলা রেখে রাত একটু দূরে চলে গেল। তারপর গুরবাজকে ফোন দিল। তৎক্ষণাৎ ফোন রিসিভ করে গুরবাজ বলল, এত অধৈর্য হচ্ছে কেন? পরশুই তো চলে আসবে আমার কাছে। শাট আপ! আপনি কোন সাহসে আমার ভাইয়ের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন? বাহ রে, মিথ্যা অপবাদ কোথায় দিয়েছে? হ্যাঁ, এটা সত্যি, ওর সাথে আমার পার্সোনালি এই বিষয়ে কোনো কথা হয়নি, কিন্তু ও মনে মনে এটাই চায়। আমি সেটা জানি। কচু জানেন আপনি? অযথা আমার ভাইকে ফাঁসিয়ে দিলেন। বলেই রাত ফোন কেটে দিয়ে রাগে গজগজ করতে লাগলো। অন্যদিকে গুরবাজের মুখ থেকে যেন আজ হাসি সরতেই যাচ্ছে না। অবশ্য ওর এই হাসি কালু মিয়ার বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। বেচারা জীবনের সবচেয়ে বড় শখটা আজকেই পেল বোধহয়। জ্যোৎস্না এটা মানতে পারছে না। রাত সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবে আর ওকে না সিঙ্গেল থেকে যাবে। হুম, এটা হতে দিতে পারে না ও। তাই ফোনটা হাতে নিয়েও টিউবলাইট নামে সেভ করা নাম্বারটাতে ফোন দিল। সাথে সাথে ফোন রিসিভ হলো। নীলাই ওকে সালাম দিল। জ্যোৎস্না সালামের জবাব দিয়ে বলল, আপনার হাত কেমন আছে? আমার হাত তো এখনো অবিবাহিত আছে। বাজে কথা বলবেন না তো। হাতের কি অবস্থা সেটা আগে বলুন। আলহামদুলিল্লাহ, ফিট অ্যান্ড ফাইন। তবে তবে কি ব্যথা হচ্ছে? ওষুধ ঠিকমতো খাচ্ছেন তো? মলম দিচ্ছেন তো? হ্যাঁ, ওসব ঠিক আছে, তুমি যা যা বলেছো সব করেছি, কিন্তু হাত বেচারার মন খারাপ। জ্যোৎস্না আহামক হয়ে গেল। কাটকাট গলায় বলতে লাগলো, আপনার হাতের মনও আছে? যাক সে কথা, আপনার হাতকে আমার কাছে দিয়ে যান, দুটো থাপ্পড় মেরে ওর মন ভালো করে দেই। তার দরকার পড়বে না। আমার হাত এখনো বিয়ে করতে পারছে না তো, তাই ওর মন খারাপ। শালা আপনারও বিয়ে হবে না। এদিকে দুলাব্রো মাথা খাটিয়ে 1 মাস পরের বিয়ে পরশুই করতে যাচ্ছে, আর আপনি হাতের সাথে পীড়িত করতে থাকুন, যত সব। নীলাই হাসি ঠাট্টার মুডে ছিল, কিন্তু জ্যোৎস্নার কথা শুনে ও ভ্রু কুঞ্চিত করে ব্যস্ত কণ্ঠে বলল, কিভাবে? যেভাবে হোক সেভাবে। আপনার প্রতি আমার এত বেশি ইন্টারেস্ট নেই। দেরি করে বিয়ে করলেও সমস্যা নেই, কিন্তু আমি আমার যমজ বোনের সাথে একই দিনে বিয়ে করতে চাই, তাই কিছু একটা করুন। নীলয় থতমত খেয়ে বলল, একই সাথে অপমানও করলে আবার দরদও দেখালে, সে যাকে অপমান আমার গায়ে লাগে না। লাগবে কিভাবে? আপনার তো গন্ডারের চামড়া। যাক, এটাও লাগেনি। তবে হ্যাঁ, ওই পুলিশের বিয়ে করতে এই তাড়াহুড়ো আমার গায়ে লেগেছে, তাই নো চিন্তা। তোমার আমার বিয়েও পরশুই হচ্ছে, তুমি গিয়ে চিল করো, আমি বিয়ের ব্যবস্থা করছি। ফোন কেটে গেছে। জ্যোৎস্না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসলো। অতঃপর চুপ চুপ করে এনে রাখা কয়েকটা আপেল কোলের মধ্যে নিয়ে একটা একটা করে খেতে খেতে বলল, আরে আমার টিউবলাইট, আপনাকেও বিয়ে করার প্রতি ইন্টারেস্ট আমি, তাই যত দ্রুত বিয়ের কাজ সম্পূর্ণ করা যায় ততই ভালো আমার জন্য। নীলয় নিজের কথা রেখেছে। ও নিজের বুদ্ধিকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাটিয়ে জোবায়ের সিদ্দিকীকে রাজি করিয়েছে, সাথে নিজের সোজা সরল মা বাবাকেও। আজ সেই বিখ্যাত পরশু দিন। জোবায়ের সিদ্দিকী কাজ করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছেন। এটাই প্রথম বিয়ে, যে বিয়ের কনেরা নিজেদের বিয়ে দিয়ে যাবতীয় কাজ করে চলেছে। কারণ ওদের তো আর বড় ভাই নেই, আর না আছে কোনো চাচা। ডেকোরেটরের লোকের সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে ওরা। জ্যোৎস্না একটা লোককে ফুল দিয়ে ঘর সাজাতে সাহায্য করছে। হঠাৎ জোবায়ের সিদ্দিকী ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে, এদিকে একটু শুনে যাও তো। লোকটা এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে তাকাতে লাগলেন। না, কোনো মেয়ে তো নেই, তাহলে কাকে ডাকছে?
উনি জ্যোৎস্নার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই জ্যোৎস্না স্বাভাবিক গলায় বলল, আপনাকেই ডাকছে, যান গিয়ে শুনে আসুন কি বলে। লোকটা এখনও দ্বিধান্বিত। জোবাইর সিদ্দিকী গলা খানিকটা উঁচু করে বললেন, তোমার কানে কথা যায় না? দ্রুত এদিকে আসো। লোকটা মাথা চুলকাতে চুলকাতে নিচেকে আপাদমস্তক দেখতে লাগলো। না, ও তো ঠিকঠাক পোশাকই পরেছে, তাহলে মেয়ে বলে ডাকছে কেন? উনি জ্যোৎস্নাকে বললেন, আমার মুখে কি কিছু লেগে আছে? জ্যোৎস্না ওনার অবস্থা থেকে হাসছিল। নিজের হাসি থামিয়ে ও বলতে লাগলো, কোনো কিছুই লেগে নেই, আপনি ছেলেই আছেন। আসলে আমার বাবার ভুলে যাওয়ার রোগ আছে। তাই বলে একটা জলজন্ত ছেলেকে মেয়ে বলে ডাকবে? নিজের সন্তানদেরই চিনেন না, তাহলে এটা ভুলবেন না কোন হিসেবে? আশ্চর্য, খুব আশ্চর্য, ভীষণ ভীষণ আশ্চর্য। এসব বলতে বলতে লোকটা জোবাইর সিদ্দিকের দিকে চলে গেলেন। অন্যদিকে জ্যোৎস্না এবার জোরে জোরে হাসতে লাগলো। একটু পর জোবাইর সিদ্দিকী ওকে উদ্দেশ্য করে বলল, এই যে অমাবস্যা, হাসি বন্ধ করে বোনের সাথে গিয়ে সাজুগুজু শুরু করো। জ্যোৎস্নার হাসি থেমে গেল। ও কর্কশ গলায় বলতে লাগলো, মিস্টার জোবাইর সিদ্দিকী, প্লিজ মনে রাখুন ইউর বাচ্চাদের নেই। বিয়ের আয়োজন হয়ে গেছে। বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে সিদ্দিকী সাহেবের কন্যারা আজ বিদায় নেওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। লোকজন দিয়ে গমগম করছে পুরো বাড়ি। জ্যোৎস্না উকি মেরে এক পলক সেই দৃশ্য দেখে পুনরায় রাতের কাছে চলে গেল। রাত গাঢ় গোলাপি শাড়ি পরে বধূ বেশে বিছানায় বসে আছে। ওর মুখটা কেমন রক্তশূন্য হয়ে আছে। অন্যের বাড়িতে চলে যাবে এটা যেন ও ভাবতেই পারছে না। জ্যোৎস্না ওর পাশে এসে বসে পড়ল। তারপর ওর হাতের উপর আলতো করে নিজের হাতটা রেখে নরম গলায় বলল, বনু, এমন করে থাকিস না, আমিও তো চলে যাচ্ছি। রাত চোখ তুলে বোনের দিকে তাকিয়ে বলল, সেটাই তো সমস্যা, তুই আর আমি একই সাথে চলে যাচ্ছি, বাবা মামুনি কিভাবে থাকবে? জ্যোৎস্নারও কথাটা ভেবে মন খারাপ হয়ে যাচ্ছে বারবার, কিন্তু ও বোনের কষ্ট না বাড়ানোর জন্য ইচ্ছা করে বলতে লাগলো, তাতে কি, জিম তো আছে, মেয়েদের কথা মনে পড়লে ওকে আমাদের জামা পরিয়ে দেবে। ওর চেহারা তো আমাদের সাথে অনেকাংশে মিলে যায়। ব্যাস, লেটা চুকে গেল। জিম রুমের ভেতরে প্রবেশ করতে করতে বলল, হ্যাঁ, সারাদিন শুধু এমন কুটলি বুদ্ধি রচনা করো। এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি বড়লোকের একটা মেয়েকে পটিয়ে ঘর জামাই থেকে যাব। এত মন খারাপের মাঝেও রাত হেসে ফেলল। ওকে হাসতে দেখে জ্যোৎস্না কিছুটা স্বস্তি পেল। তবে জিমকে কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? তাই ও বসা থেকে উঠে গিয়ে ওর কান টেনে ধরে বলল, ওলে আমার ঘর জামাই রে, বইয়ের হাতে নিয়মিত ঝটার বাড়ি খাবি আহাম্মক। জিম নিজের কানকে ছাড়িয়ে নিয়ে গরম চোখে বোনের দিকে তাকিয়ে বলতে লাগলো, তবুও ভালো, তোমার থেকে অন্তত বেঁচে যাব। অবশ্য একটু পরেই বেঁচে যাব। তোমাদের উহুরা চলে এসেছে, চলো নিচে চলো। রাতের মুখের হাসি আবার মিলিয়ে গেল। জিম তাড়া দেওয়ায় দু বোন এক এক করে নিচে নামতে লাগলো। ড্রয়িং রুমে সবাই নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছিল। তবে কোনেদের দিকে নজর যেতেই ওরা গল্প বাদ দিয়ে সেদিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। বাকি সবার মতো নিলয় আর গুরবাজের চোখও সেদিকে চলে গেল। নিলয় মুগ্ধ হতে গিয়েও হতে পারল না, কারণ ডাবল জ্যোৎস্না দেখতে পাচ্ছ। কিভাবে বুঝবে এর মধ্যে থেকে ওরটা কোনটা? এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ও গুরবাজের দিকে নজর দিল। গুরবাজ অবশ্য স্বাভাবিকভাবে মোহিত নজরে একজনের দিকে তাকিয়ে আছে। নিলয় গলা খেকেড়ে দিয়ে বলল, শাড়ি দুটো সুন্দর তাই না? একই শাড়ি দুজনে পরেছে, ভালোই মানিয়েছে। গুরবাজ ছোট করে বলল, তবে চাই বলো, দুজনের মাথা নিচু করে আসা উচিত ছিল, নতুন বউ বলে কথা। নিলয় সকলের অগোচরে বিজয়ীর হাসি হাসলো। ওর মিশন কমপ্লিট হয়েছে। নিজের বউকে খুঁজে পেয়েছে সে। এবার তাই আত্মবিশ্বাসের সহিত মুখে সামান্য হাসি ফুটিয়ে রাখা। আশেপাশে নজর বোলাতে থাকা জ্যোৎস্নার দিকে মুগ্ধ নয়নে তাকালো সে, আর বিড়বিড় করে বলল, মাথা নিচু করে কেন হাঁটবে? আশ্চর্য, যদি পড়ে যায়। পুলিশের বউটা এত বোকা, ছি। জ্যোৎস্না রাত কাছাকাছি চলে আসার পরও ওদের হবু স্বামীদের নজর ওদের থেকে সরল না, বরং সেটা আরও বেড়ে গেল। নিজেদের প্রিয়তমদের পাশে বসে ওরা মাথা নিচু করে রাখল। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব চলে আসলেন। বহু সময়ের প্রতীক্ষার পর দুই বিয়ে সম্পূর্ণ করলেন উনি। তবে জ্যোৎস্নার ক্ষেত্রে কম পরিশ্রম করলেও রাতের ক্ষেত্রে ওনার পরিশ্রম বেশি গেল। ওর কান্না বাদ মানছিল না।
কবুল বলার সময় এই যে কান্না শুরু করেছিল, সে কান্না এখনও অব্যাহত আছে। জ্যোৎস্নাও যে কাঁদেনি এমনটা নয়, কিন্তু রাত মরা কান্না জুড়ে দিয়েছে। একটু আগে বোনদের বিদায় করতে পারলে বেঁচে যাবে বলতে থাকা জিমও জোরে জোরে কান্না করতে লাগলো। সারাদিন যে বোনদের আশেপাশে ঘুরঘুর করত, তারা চলে যাবে ভাবলেই ওর বুকটা ফেটে যাচ্ছে। বিদায়ের সময় 3 ভাই বোনকে আলাদা করা দায় হয়ে পড়ল। ওদের অবস্থা দেখে ওখানে উপস্থিত সবার চোখ ছলছল করে উঠল। নাইমা রহমান নিজের মেয়েদের অনেকক্ষণ নিজের সাথে আঁকড়ে রাখলেন। এভাবে অনেক সময় কেটে গেল। এই পুরো সময়টা গুরবাজ আর নিলয় ছিল সম্পূর্ণ নীরব দর্শক। নিজেদের প্রিয় মানুষকে তাদের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে দিল সে। ওদের মাঝে আজ কোনো তাড়া নেই, তবুও যেতে তো হবেই। তাই জুবাই সিদ্দিকী রাতকে নিয়ে এসে গুরবাজের হাতে দিয়ে ভেজা কণ্ঠে বলতে লাগলেন, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। পুলিশের অভিনয় করতে করতে আমার জোছনাকে আবার জেলে ভরে দিও না। ওনার কথা শোনা মাত্রই গালিব মেহতাব বুকে হাত দিয়ে আর্তনাদ করে বললেন, কি জ্যোৎস্না? ভাইজান, ভুল মানুষকে এনে দিলেন না তো? আমার বৌমা তো রাত, জ্যোৎস্না না। গুরবাজ তৎক্ষণাৎ জবাব দিল, এটাই আমার রাত। জুবাইয়ের বাবা ভুল করে জ্যোৎস্না বলে ফেলেছেন, ডোন্ট মাইন্ড। রাত মুর্মূর্ষ অবস্থায় থাকলেও চোখেতে গুরবাজের মুখটার দিকে এক পলক তাকালো, অতঃপর চোখ সরিয়ে নিল। ওদিকে গালিব মেহতাবের হাত এখনও তার বুকে অবস্থান করছে। তা দেখে মনসুর নিজে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, স্যার, আমার মতো করুন, সমস্যা নেই, ভয় পাবেন না। শ্বাস কোনো মেয়ে নয় যে আপনার ক্ষতি করবে। মনসুরের কথা শুনে গালিব মেহতাব শান্ত হলেন। ওদিকে রাতের কান্নাকে তোয়াক্কা না করে জুবাই সিদ্দিকী বুকে পাথর চাপা দিয়ে মেয়েকে গাড়িতে তুলে দিলেন। উনি অনুমতি দিয়ে গুরবাজ গাড়ি স্টার্ট করার জন্য ড্রাইভারকে ইশারা করলো। রাত এবার আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলেও গুরবাজ, ওর মনটা ভার হয়ে গেল। সামনের সিট থেকে গালিব মেহতাব বলতে লাগলেন, মা, কেঁদো না। আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, তাই কুটনামি করার মতো কাউকে পাবে না তুমি। আর হ্যাঁ, আমি সব কাজ করতে পারি, গুরবাজও পারে, আমাদের দ্বারা কাজও করিয়ে নিতে পারবে। রাত কান্না থামিয়ে আহমক হয়ে শ্বশুরের দিকে তাকালো। এমন কথাও আশা করেনি, তবে একজনের স্পর্শ পেতেই ও থমকে গেল। গুরবাজ ওর হাতকে নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিল। ও তাকাতেই গুরবাজ শান্ত স্বরে বলল, রিল্যাক্স, কিছু হয়নি। যখন ইচ্ছা তখন আসতে পারবে, আমি নিচে রেখে যাব। এক মেয়েকে বিদায় জানানোর পর দ্বিতীয় মেয়েকেও বিদায় জানানোর সময় চলে আসলো। জ্যোৎস্নার অবস্থার কোনো অংশেই রাতের থেকে ভালো নয়। কাঁদতে কাঁদতে ওর গলাও শুকিয়ে গেছে। জিমও বোনের শাড়ির আঁচল টেনে ধরে কেঁদে চলেছে। নাইমা রহমান এসব সহ্য করতে না পেরে চুপ করে এক জায়গায় বসে আছেন। জোবায়ের সিদ্দিকী মেয়েকে নিলয়ের হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, আমার মেয়ে জিমকে কোনো অবস্থায় কষ্ট দেবে না। ওর একটু পর পর ক্ষুধা লাগে, তাই সময় মতো ওর খাওয়ার ব্যবস্থা করবে বাবা। সকলের কান্না কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। জিম আর জ্যোৎস্না ক্রন্দনরত চোখেই অগ্নিবর্ষণ করে বাবার দিকে তাকালো। জোবায়ের সিদ্দিকী সেই চাহনি দেখে থতমত খেয়ে গেলেন। তাই গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, গুরবাজ, ওকে দ্রুত নিয়ে যাও, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। নিলয় তৎক্ষণাৎ বলে উঠল, বাবা, আমি নিলয়। জোবায়ের সিদ্দিকী দ্বিতীয় দফায় থতমত খেয়ে গেলেন। তার চটজলদি নজর ঘুরিয়ে নিয়ে নিলয়ের বাবা মায়ের সাথে কথা বলতে লাগলেন। একটু পর জ্যোৎস্নাকেও বিদায় দেওয়া হলো। 2 কন্যার বিদায়ে পুরো সিদ্দিকী পরিবারের শোকের ছায়া নেমে আসলো। ভগ্ন হৃদয় নিয়ে পড়ে রইল তারা। খুব বেশি আত্মীয়স্বজন না থাকায় গালিব মেহতাবই রাত আর গুরবাজকে তাদের রুমে রেখে দিলেন। গালিব মেহতাব চলে যেতেই নফল নামাজের মাধ্যমে নতুন জীবন শুরু করলো রাত আর গুরবাজ। হঠাৎ ফুল দিয়ে সাজানো বিছানার দিকে নজর যেতে রাতের ভয় করতে লাগলো। ও এসবের জন্য একটুও প্রস্তুত নয়। গুরবাজের ডাকে ওর ধ্যান ভাঙলো। গুটি গুটি পায়ে ও গিয়ে বিছানায় বসে পড়লো। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে গুরবাজ ওর সম্মুখে বসে পড়লো। ওর উপস্থিতি রাতের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। কিছুক্ষণ নীরবতার পর গুরবাজ শান্ত গলায় বলল, তোমার হাতটা দাও। রাত তৎক্ষণাৎ দিল না। গুরবাজ 2-3 বার বলার পরও হাত উঁচু করলো। পাঞ্জাবির পকেট থেকে একটা ব্রেসলেট বের করে সেটা রাতের পায়ে পরিয়ে দিতে দিতে গুরবাজ বলল, দীর্ঘ সঞ্চয়ের পর আমি তোমার জন্য একটা সোনার ব্রেসলেট বানাতে সক্ষম হয়েছে। রাত কৌতূহলবশত জিজ্ঞাসা করল, দীর্ঘ সময়? আমাকে কতদিন থেকে চিনেন আপনি? যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন থেকে।
আগে কখনো দেখিনি, তবে হবু বউয়ের জন্য দীর্ঘদিন ধরে সঞ্চয় করছিলাম, আর সেটা তো তুমি। রাত কিছু বলল না, তবে একটা প্রশ্ন মাথায় আসতেই ও বলতে লাগলো, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিঃসন্দেহে রাত সিদ্দিকী। আমাকে আপনি এত সহজে কিভাবে চিনতে পারেন? আব্বুই তো সবসময় চিনতে পারে না। গুরবাজ অস্পষ্ট হেসে বলল, তোমার ভ্রুর উপরে ছোট্ট একটা তিল আছে, যেটা জ্যোৎস্নার নেই। কিন্তু সেটা তো অনেক ছোট। ভুলে যাও না, আমি পুলিশ। এসব ক্ষেত্রে আমার নজর অত্যন্ত তীক্ষ্ণ। তার উপর তুমি আমার বউ বলে কথা, তোমাকে চিনবো না এটা হতে পারে? রাত ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু দূর থেকেও কিভাবে চিনতে পারে? তোমার মুখের সমস্ত এক্সপ্রেশন আমার মুখস্থ। তোমার মুখের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেটা জ্যোৎস্নার মুখে নেই। তোমার মুখে সবসময় লাজকতা, সরলতা আর মায়া থাকে। অন্যদিকে জ্যোৎস্নার মুখে দুষ্টমি, আত্মবিশ্বাস আর হাসির রেখা ফুটে থাকে। রাত হতভম্ব গলায় বলল, এত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন আমাকে? করবো না কেন? তুমি আমার অনেক শখের মানুষ। কথাটা বলে গুরবাজ মুচকি হাসল। সেই হাসির দিকে তাকিয়ে রাতের পিলে চমকে উঠল। ও অস্পষ্ট স্বরে বলল, আপনি হাসতেও পারেন? গুরবাজ জোরে হেসে উঠল। অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলতে লাগলো, আরো অনেক কিছুই করতে পারি, দেখাবো রাত সিদ্দিকী। রাত গুরবাজের চাহনি দিকে ভয়ে ঢোক গেল। একটু একটু করে এগিয়ে এসে গুরবাজ রাতের কপালে অনেক সময় নিয়ে চুম্বন করলো। অতঃপর রাতের ওষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, শুধু এটা না, আর অনেক কিছু করতে পারি, দেখাবো? দেখাই, কি বলো? জ্যোৎস্না কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিছানার দিকে তাকিয়েছে। সবার বাসরঘর সাজানো থাকে নানান রকম ফুল দিয়ে, আর ওর বাসরঘর সাজানো রয়েছে প্লাস্টিকের আপেল দিয়ে, তাও আবারও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিলয় জায়নামাজ গুছিয়ে রাখতে রাখতে আর চোখে জ্যোৎস্নার হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। একটু পরও পিছন থেকে জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলল, আমার ক্রিয়েটিভিটি কেমন লাগলো দুষ্টু রানী? জ্যোৎস্না অনেক কিছুই বলতো, কিন্তু নিলয়ের স্পর্শেও থমকে গেল। তা বুঝতে পেরে নিলয় বাঁকা হাসলো। ও বলতে লাগলো, আমার দুষ্টু রানী দেখি লজ্জাও পায়। জ্যোৎস্না নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অন্যদিকে মুখ করে বলতে লাগলো, টিউবলাইট কি আমাকে নির্লজ্জ ভাবে নাকি? নিলয় জ্যোৎস্নার সম্মুখে এসে ওর থুতনি ধরে মুখটা নিজের সামনাসামনি এনে বলল, রূপবতী লাগে আর খাদ্যবতী। জ্যোৎস্না লজ্জা পেলেও শেষ সম্বোধন শুনে তার ভ্রু কুঁচকে ফেলল। তাই নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ও গম্ভীর মুখে বিছানায় গিয়ে বসে পড়ল। তা দেখে নিলয় মাথা চুলকে কাবার থেকে একটা জিনিস বের করে সেটা নিজের পেছনে আড়াল করে জ্যোৎস্নার সম্মুখে গিয়ে বসলো। তা দেখে জ্যোৎস্না মুখ ঘুরিয়ে নিল। তাই জিনিসটা উন্মোচন করে জ্যোৎস্নার সম্মুখে এনে বলল, দেখো তো এটা কি? জ্যোৎস্না অনিচ্ছা সত্ত্বেও তাকালো, আর তাকানোর সাথে সাথে ওর ডাক পড়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। ছোটো ছোটো আপেল দিয়ে অনেক সুন্দর করে একটা ঝুড়ি বানানো হয়েছে। জ্যোৎস্না সেটা খপ করে নিজের হাতে নিয়ে বলতে লাগলো, উফ, কি যে ক্ষুদে লেগেছিল আমার। আপনি অনেক কিউট টিউবলাইট, আই লাভ ইউ। কথাটা বলে ও একটা একটা করে আপেল ছিঁড়ে খেতে লাগলো। তা দেখে ক্ষণকাল মরার মতন বসে থেকে নিলয় আহামক হয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার ক্রিয়েটিভিটি কিভাবে কামড়ে কামড়ে খেয়ে ফেলছে। ছি, ওরে খাদ্যপতি, এটা সাজিয়ে রাখার জন্য দিয়েছিলাম, খাওয়ার জন্য না। আমার 1 মাসের পরিশ্রম 1 মিনিটে খেয়ে ফেললো রে। বিয়ের পর নতুন 2 দম্পতি সিদ্দিকী পরিবারে চলে এসেছে। গত পরশু যে বাড়ি শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছিল, সেই বাড়ি আজ হাসি খুশিতে গমগম করছে। নিলয় সোফায় বসে আছে। কিছুক্ষণ আগে জোবায়ের সিদ্দিকীর সাথে বাগানে খোশ গল্পে মেতেছিল সে। গুরবাজ সম্ভবত রুমে কিছু কাজ করছে। পুলিশের তো আর এক মুহূর্তের জন্য রেস্ট নেই। নিলয় চুপচাপ বসে ফোন চালাচ্ছিল। এমন সময় জিম সেদিকেই চলে আসলো, কিন্তু নিলয়ের দিকে নজর যেতেই ও উল্টো ঘুরে যেতে ধরলো। তা দেখে নিলয় ভ্রু কুঁচকে বলল, এই যে শালাবাবু, কোথায় পালাচ্ছ? আমার কাছে চলে আসো। জিম অনিচ্ছা সত্ত্বেও দুলাভাইয়ের পাশে গিয়ে বসে পড়ল। তবে ও গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে থাকলো। ওর অবস্থা দেখে নিলয় না হেসে পারল না। ও ব্যঙ্গ করে বলতে লাগলো, তোমার বোনও তো মনে হয় না আমার সামনে এতটা লজ্জা পায় যতটা তুমি পাচ্ছ। জিম বিড়বিড় করে বলল, পাচ্ছি কি আর সাথে? বাবা তো এক প্রকার আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছিল, তাই লজ্জা লাগে সামনাসামনি আসতে। বিড়বিড় করে বলায় নিলয় কিছুই শুনতে পেল না। তাই ও কপাল কুঁচকে বলতে লাগলো,
কি শালা বাবু, কি ফুসুর ফুসুর করছো? কোনোভাবে মনে মনে আমাকে গালি দিচ্ছ না তো? জিম তৎক্ষণাৎ বলে উঠল। না, ভুল ভাবছেন। নিজের প্রিয়তমাকে কেউ গালি দিতে পারে? শেষের কথাটা জিম বিড়বিড় করেই বলল। ফলে নিলয়ের কিছুই বোধগম্য হলো না, তাই ও বলতে লাগলো। এই তো আবারও গালি দিচ্ছ আমাকে। তোমরা দুই ভাই বোন দেখি আমার পেছন না পড়লে শান্তি পাও না। রাতের মতো এত ভদ্রমীর ভাই বোন তোমরা কিভাবে হলে? জিম বসা থেকে উঠে বলল। সেটা আব্বুই ভালো বলতে পারবে। কথাটা বলে জিম বুলেট ট্রেনের গতিতে জায়গা ত্যাগ করলো। নিলয় কিছু বলার সুযোগও পেল না। একটু পর সিঁড়ি বেয়ে জ্যোৎস্না নেমে আসলো। না মানে ওটা রাতও হতে পারে। তবুও নিলয় ওকে নিজেরটা ভেবে কিছু বলতে যাবে তার আগেই আরেকজন নামতে লাগলো। দুজনের পরনেই একই পোশাক আর মুখের এক্সপ্রেশনও একরকম লাগছে আজ। নিলয় দারুণ ফ্যাসাদে পড়ে গেল। গুড়বাজও নেই যে তার থেকে সুলটি বুলটি দিয়ে কথা বের করবে। নিলয় সম্পূর্ণভাবে নিশ্চিত জ্যোৎস্না ইচ্ছে করেই এমন করেছে, ওকে পরীক্ষা করার জন্য। ও সবই বোঝে, কিন্তু নিজের বউকে চিনতে পারে না, এটাই ওর বড় সমস্যা। একজন রান্নাঘরে চলে গেল। অবশ্য রান্নাঘরের সব ড্রয়িং রুম থেকে স্পষ্ট দেখা যায়। অন্যদিকে আরেকজন দূর থেকে দূরের এক সোফায় বসে ফোন চালাতে লাগলো। নিলয় শিওর ফোনে ব্যস্ত থাকা ব্যক্তিটা জ্যোৎস্না আর রান্নাঘরে থাকা মেয়েটা রাত। এতে কোনো সন্দেহ নেই। তবুও নিলয় কোনো প্রকার রিস্ক নিতে চায় না, তাই নিজের মাথা থেকে দারুণ এক বুদ্ধি বের করলো। সেই বুদ্ধি মোতাবেক ও শব্দ করতে করতে নিজের পকেট থেকে কয়েকটা আপেল বের করলো। ওগুলো ও নিজের সুরক্ষার জন্যই রেখেছিল। নিলয় আপেলে একটা কামড় দেওয়ার ন্যানো সেকেন্ডের মধ্যেই রান্নাঘরে থাকা মেয়েটা দৌড়ে এসে ওর হাত থেকে আপেলগুলো কেড়ে নিয়ে গপাগপ খেতে লাগলো। নিলয় হতভম্ব হয়ে গেল। ওর আত্মবিশ্বাসী ধারণা যে এভাবে উল্টে গিয়ে পাল্টে যাবে সেটা কে জানতো। রাত ফোন থেকে মনোযোগ সরিয়ে জ্যোৎস্নার অবস্থা দেখে আহাম্মক হয়ে কিছুক্ষণ ওকে দেখার পর হাসতে লাগলো। নিলয় নিজের হতভম্ব ভাব খানিকটা কাটিয়ে বলতে লাগলো। আশ্চর্য, আমার খাদকবতী রান্নাঘরে কি করছিল? জ্যোৎস্না আপেল খেতে খেতে বলতে লাগলো। আপনার জন্য নিজের হাতে কফি বানাচ্ছিলাম। নিলয় আর তার খাদকবতীর থেকে নজর সরিয়ে হাসতে থাকা রাতের দিকে তাকিয়ে বলল। তুমি আমার সাথে একটাও কথা বললে না কেন? রাত হাসি থামিয়ে বলল। আমার কোনো দোষ নেই ভাইয়া, জ্যোৎস্নাই আমাকে এমনটা করতে বলেছিল। জ্যোৎস্না গপাগপ আপেল খেতে খেতে বলল। এটা কিন্তু চিটিং টিউবলাইট। আপনি এভাবে আপেলের ফয়দা তুলতে পারেন না। তো তুমিও এইভাবে চমচের ফায়দা তুলতে পারো না? আমি মেয়ে, আমি তুলতে পারবো, আপনি পারবেন না। দুলাব্রত দেখলেই চিনতে পারে, তাহলে আপনাকে কেন আপেলের থেকে সাহায্য নিতে হবে? গুড়বাজের প্রসঙ্গ আসতেই রাত লজ্জা পেয়ে গেল। ওদের কিভাবে বলবে যে গুড়বাজ ওকে সবসময় গভীরভাবে পর্যবেক্ষণ করে। নিলয় বলতে লাগলো। আপেল নিজে থেকে সাহায্য করতে চেয়েছিল, তাই আমি আর মানা করতে পারিনি। জ্যোৎস্না খাওয়া বাদ দিয়ে দাঁত কিরমির করে বলতে লাগলো। বাজে কথা বলে পার পেয়ে যাবেন ভেবেছেন? আরে বাবা, আমি তোমার তোলাব্রোর মতো এত সূক্ষ্মদর্শী হলে পুলিশের চাকরি করতাম, ঠিক আছে? তা বাদেও তোমাকে চিনতে পারাটাই তো আসল ব্যাপার। এখন সেটা আমি কিভাবে করি বলো তো? জ্যোৎস্না আর কিছু বলল না, কারণ নিলয়ের কথায় লজিক তো আছেই। তাই ও কফি বানানোর ছল দেখিয়ে কেটে পড়ল। অন্যদিকে রাত ওদের কাণ্ড বেশ এনজয় করছিল, কিন্তু ফোনে একটা মেসেজ এসেই ওর মনোযোগ বিঘ্নিত করলো। গুড়বাজ লিখেছে। রুমে আসো রাত সিদ্দিকি, জরুরি দরকার। রাত তৎক্ষণাৎ ওপরে যাওয়ার জন্য পা বাড়ালো। ও চলে যেতেই নিলয় রান্নাঘরে চলে গেল। অবশ্য আসার আগে ভালোভাবেই দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, তাই ও নির্দ্বিধায় জ্যোৎস্নাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন স্পর্শে জ্যোৎস্না চমকে উঠল। ব্যস্ত কণ্ঠে বলতে লাগলো। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। নিলয় জ্যোৎস্নার ঘাড়ে চুমু খেয়ে বলল। কেউ নেই। জ্যোৎস্না তবুও বাধা দিতে লাগলো, কিন্তু নিলয় তো নাচের বান্দা। ও ছাড়লো তো না, বরং জ্যোৎস্নাকে আরও নিজের দিকে ঘোরালো। একটু আগের খাদকবতী আর ঝগড়ুটে জ্যোৎস্না এখন লজ্জায় কেমন মিইয়ে গেছে। নিলয় সেই লাজুক লতাকে আরেকটু লজ্জা দেওয়ার জন্য ওর অষ্টপুটে চুম্বন করতে লাগলো। কোনো জরুরি দরকার আছে ভেবে রাত চটজলদি রুমে চলে এসেছে, কিন্তু আসার সাথে সাথেই বুঝলো ও মারাত্মক ভুল করে ফেলেছে রুমে এসে। ও রুমে প্রবেশ করতেই গুড়বাজ দরজা বন্ধ করে দিয়ে রাতকে জড়িয়ে দিল। রাত অস্পষ্ট স্বরে বলল। এই ছিল আপনার জরুরি দরকার? অনেক জরুরি দরকার। বৈষণ্যতে ভুগছিলাম আমি। রাত নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই গুড়বাজ নিজের থেকে ওকে ছাড়িয়ে দিল, তবে নিজের হাতের মুষ্টি থেকে মুক্ত দিল না।
ও গভীর নজরে রাতের দিকে তাকিয়ে ধীরে ধীরে ওর ওষ্ঠের দিকে নিজের ওষ্ঠ নিয়ে যেতে লাগলো। পরিশেষে ওষ্ঠদ্বয় মিলিত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠদ্বয় ছেড়ে দিলেই রাত লজ্জায় লাল হয়ে গেল। ও কাটকাট গলায় বলতে লাগলো, আপনি পুলিশও না, আপনি মানুষও না, আপনি হচ্ছে নির্লজ্জ। গুরবাজ ঠোঁট মুছছিল। বউয়ের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো সে। সেই হাসির দিকে তাকিয়ে রাত বরাবরের মতন মুগ্ধ হয়ে গেল। এই লোকটাকে হাসলে অনেক সুন্দর লাগে। রাত নিজের মুগ্ধতা কাটিয়ে ভ্রু কুঁচকে বলতে লাগলো, ক্রিকেটার হাসান মাহমুদ আর আপনি একই কোয়ালিটির। হাসান মাহমুদও বিয়ের আগে হাসতো না, কিন্তু বিয়ের পরদিন থেকে হাসা শুরু করে দিয়েছে। গুরবাজ হাসি থামিয়ে বলল, তোমার নজর সব দিকে আছে দেখছে। থাকবে না কেন? হাসান মাহমুদ প্রতিপক্ষ ব্যাটসম্যান কষ্ট পাবে, এর জন্য হাসতো না। আর আপনি সময়ের অভাবে হাসতেন না, কিন্তু দুজনেই ভুয়া। আসলে আপনাদের বউ পাওয়ার কুরকুরি উঠেছিল তো, তাই হাসতেন না। না হেসে পরিবারকে বোঝাতেন যে আমাকে বউ এনে দাও। গুরবাজ এবার জোরে হেসে ফেল। বইয়ের থেকে প্রথমবার এত এত কথা শুনে নিজের হাসি আটকাতে পারল না ও। কয়েক বছর অতিক্রম হয়ে গেছে। জ্যোৎস্না রাতের সংসার বেশ ভালোভাবেই কেটেছে ও কাটছে। ও হ্যাঁ, ওদের দু বোনের কোল আলো করে দুটো মিষ্টি মিষ্টি মেয়ে এসেছে। অবাক করা বিষয়, ওদের বাচ্চারা একই দিনে পৃথিবীতে পদার্পণ করেছে। নিলয় আর জ্যোৎস্নার মেয়ের নাম নূর মাহমুদ, অন্যদিকে রাত আর গুরবাজের মেয়ের নাম গুঞ্জন মেহতাব। আজ 2 বছরের ছোট্ট ছোট্ট গুঞ্জন আর নূর নিজেদের নানু বাড়িতে এসেছে বাবা মাকে সাথে নিয়ে। ওরা নানার কোলে আধিপত্য গড়ে তুলল। আসার সাথে সাথে জোবাই সিদ্দিকী দুজনকে 2 কোলে নিয়ে বলতে লাগলেন, আমার সোনামণিরা কত বড় হয়ে গেছে। আমার নিলয় আর গুরুবাজ মামুনি এখন হাঁটা শিখেছে। ছোট্ট বাচ্চা দুটো নানার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। তবে বাচ্চাদের বাবা মায়ের কটমট নজর থেকে বাঁচতে পারলেন না জোবাই সিদ্দিকী। সবার হয়ে জ্যোৎস্না কঠিন গলায় বলতে লাগলো, বাবা, ওদের মুখে কি কোনো প্রকার দাড়ি চোখে পড়েছে তোমার? দুলাব্রো আর ওনার ফটোকপি কি তোমার কোলে চড়ে আছে? জোবাই সিদ্দিকী থতমত খেয়ে গেলেন। উনি নাতনিদের নিয়ে বাগানের দিকে চলে গেলেন সবার এমন কুটিল দৃষ্টি থেকে বাঁচার জন্য। ওদিকে 15 বছরের জি মনে মনে স্বস্তি নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, যাক বাবা, আমার নাম নেয়নি এবার, নয়তো সম্পর্ক এক পলকেই উল্টে পাল্টে যেত। নিজের স্বস্তি লুকিয়ে জিম বোন আর বোন জামাইদের সাথে সৌজন্যমূলক কথাবার্তা বলল। অতঃপর সকলে ফ্রেশ হওয়ার জন্য ওপরে চলে গেল। ওরা চলে যাওয়ার অনেকক্ষণ পর নূর আর গুঞ্জন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে চলে আসলো। 2 বোনে চাইনিজ ভাষায় নিজেদের সাথে কথা বলছে, যেটা বোঝার ক্ষমতা স্বয়ং চাইনিজদেরও নেই। নিজেদের মধ্যে জরুরি কথাবার্তা অব্যাহত রেখে ওরা আধো আধো বলিতে বলতে লাগলো, মাম্মা মা বাম বাম মাম্মা। অনেকবার ডাকার পরও জবাব না পেয়ে 2 বোন নিজেদের মধ্যে সলা পরামর্শ করে ডাক পরিবর্তন করে বলতে লাগলো, পাপা। একটু পর গুরবাজ আর নিলয় নিচে নেমে আসলো। হাসি মুখে নিজেদের মেয়েদের কোলে তুলে নিয়ে ওদের নরম নরম গালে টপাটপ চুমু খেতে লাগলো। আর বাচ্চাদেরও খিলখিল করে হাসতে লাগলো। বাবা থেকে আদর পাওয়ার মাঝে ওদের মাম্মারাও চলে আসলো। কিন্তু জ্যোৎস্না রাতের একই পোশাক পরা দেখে ওদের বাবাদের ভ্রু কুঁচকে গেল। নিলয় বিড়বিড় করে বলতে লাগলো, নিজের বাড়িতে আসলেই আমাকে কনফিউজ করা শুরু করে দেয় এই খাদক বুতি। তবে জ্যোৎস্না রাত নিজেরাও নিজেদের দেখে অবাক হয়ে গেল। কাকতালীয়ভাবে ওদের পোশাক মিলে গেছে আজকে। মেয়েদের দেখতেই গুঞ্জন আর নূর ওদের দিকে হাত বাড়িয়ে দিল। ওরা গিয়ে নিজেদের মেয়েকে কোলে তুলে নিল। তবে হুট করে নূর পেছনে রাতকে দেখে ক্ষণকাল চুপ করে থেকে হাত বাড়িয়ে দিয়ে বলল, মা। রাত প্রথম তাপয় অবাক হলেও বুঝে গেল নূর ওকে জ্যোৎস্না ভাবছে। এদিকে গুঞ্জনও একই ভুল করে জ্যোৎস্নাকে নিজের মাম্মা ভাবছে। ওরা কোল পরিবর্তন না করায় নূর আর গুঞ্জন কান্না শুরু করে দিল। তাই চটজলদি রাত জ্যোৎস্নার মেয়েকে আর জ্যোৎস্না রাতের মেয়েকে কোলে তুলে দিল। একটু পর আবারও দ্বিতীয় জনের দিকে নজর গেলেই ওরা কোল পরিবর্তন করার জন্য কান্নাকাটি শুরু করে দিল। এভাবে ননস্টপ কোল পাল্টাপাল্টি চলতেই থাকলো। জ্যোৎস্না রাত ক্লান্ত হয়ে গেল এসব করতে করতে, কিন্তু অবুধ বাচ্চারা এখনও কনফিউশনে ভুগছে আর কোল পরিবর্তন করে চলেছে। ওদের অবস্থা দেখে গুরবাজ আর নিলয় বহু কষ্টে হাসি আটকে রেখেছে। এক পর্যায়ে ওরা দুজন জোরে হেসে ফেলেই বলল, গ্যারা কলে জ্যোৎস্না রাত। গ্যারা কোলে জ্যোৎস্না রাত।